সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আজকের ওয়েবিনার অন ভাস্কুলাইটিস সিনড্রোমস পার্ট 2 তে স্বাগতম। গতকালকে ছিল আমাদের পার্ট 1, আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন এবং প্রচুর কোশ্চেন করেছেন, এই জন্য সেশনটা অত্যন্ত লাইভলি ছিল। আজকেও আপনাদের সেরকমই আমরা পার্টিসিপেশন চাচ্ছি। তবে আজকের যেটা পার্ট 2 তে যে টপিকটা মেইনলি আলোচনা হবে, এটা কিন্তু ইউজুয়ালি আপনারা জিপি থেকে শুরু করে স্পেশালিস্ট সবাই কম বেশি এটা ফেস করেছেন বা করবেন। গতকালকে যে টপিকগুলো ছিল হয়তো এমন অনেক ডিজিজ ছিল হয়তো আপনারা লাইফ টাইমে যেটা হয়তো আপনি কখনো দেখবেন না। আজকের যেটা টপিক বা আজকে যেটা আলোচনা হবে, এটা কম বেশি এভরি ফিজিশিয়ান তার লাইফ টাইমে এটা ফেস করেছেন এবং হয়তো ভবিষ্যতেও করবেন। সো আজকের টপিকটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব ভালো মতো খেয়াল করবেন। এবং মানে আমি কিন্তু যেটা গতকালকেও স্যার যেটা বলেছেন, স্যার কিন্তু জিনিসটাকে একটা সামারাইজড ফর্মে প্রেজেন্ট করছেন। কারণ আপনি যদি ডিটেইলিং এ যান, আমার মনে হয় ভাস্কুলাইটিস আপনি 1 মাস নিয়েও ভাস্কুলাইটিস শেষ করা যাবে না। সো সামারাইজ ফ্রম এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। সো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি কোশ্চেন থেকে অবশ্যই কোশ্চেন করবেন। সো আমি আবার আমাদের আজকের স্পিকারকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আপনাদের সবার পরিচিত প্রফেসর এম মুহিবুর রহমান স্যার, প্রফেসর এন্ড হেড ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। এবং আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছেন নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আমাদের সাথে আজকে ব্র্যান্ড পার্টনার হিপোম্যাক্স। আমরা আসলে বেসিক্যালি সায়েন্টিফিক পার্টনার এবং ব্র্যান্ড পার্টনার রাখার যেটা আমাদের উদ্দেশ্য, কারণ স্যারে কিন্তু এই যে দুইটা লেকচারের উপর আমরা আশা করছি একটা মাইলস্টোন পাবলিকেশন হবে এবং এই পাবলিকেশনের কাজটা নুবিস্তা করবে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা আশা করছি যে এই পাবলিকেশনের সেশনটা আমরা একটা জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করে এই সেশনটা করব। হয়তো ঢাকায়, ইভেন সিলেট, ইভেন চিটাগাং, ইউ নেভার নো, আমরা পরে ভেন্যু ঠিক করব। এবং আশা করছি আপনারা যারা সময় সুযোগ থাকবে আপনারা পাবলিকেশনটা হাতে হাতেও কালেক্ট করবেন, সাথে প্রয়োজনে স্যারের একটা সেলফি স্যারের সাথে নিয়ে একটা অটোগ্রাফ সহ নিয়ে নেন, কোনো সমস্যা নেই। সো ওভার টু আওয়ার টুডেজ স্পিকার প্রফেসর এম মুহিবুর রহমান স্যার। থ্যাংক ইউ ডক্টর এহসান। সবসময় ডক্টর এহসান খুব ভালো ইন্ট্রোডাকশন দেন এবং খুব ভালো প্রেজেন্ট করেন। এনিওয়ে আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। গতকাল আমরা ভাস্কুলাইটিস আলোচনা শুরু করেছিলাম এবং আমরা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এবং মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস আলোচনা করেছি। তো আজকে আমাদের মূল আলোচনা বিষয়টা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। তো আমরা সেটা আলোচনা করবো, সঙ্গে আরো 2-1টা হয়তো অন্যান্য ভাস্কুলাইটিস একটু আলাপ করব। তো হোপফুলি আপনারা শুনবেন এবং গতকালকের মতো আজকেও বলছি যে আপনাদের যখনই কোনো কোয়েশ্চেন রাইজ করে, যখনই কোনো সমস্যা, আপনারা হ্যান্ড রেজ করবেন কিংবা কোয়েশ্চেন চ্যাট বক্সে কোয়েশ্চেন লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না, কারণ হচ্ছে সময়ের অভাবে। আজকে আপনারা যদি যখনই আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি চাই যে কোশ্চেন গুলো যেন ওই টপিক রিলেটেড হয়, মানে আনরিলেটেড টপিক নিয়ে কোশ্চেন করাটা আসলে পরে আলোচনা শেষে আমরা করতে পারি, কিন্তু ওই একটা টপিক আলোচনার মধ্যে ওই ধরনের আলোচনা খুব জিনিসটা স্লো করে দেয়। তো ওকে, সো হোপফুলি ইনশাআল্লাহ আজকে আমরা আবার আমরা সবাই মিলে এই ভাস্কুলাইটিস বোঝার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমরা গতকাল যেগুলো আলাপ করেছি তার মধ্যে ছিল ভাস্কুলাইটিস কিভাবে আমাদের অর্গান ড্যামেজ করে কিংবা আমাদের সিমটমস তৈরি করে, সেটা নিয়ে ভাস্কুলাইটিস তিন ধরনের কাস্টমাইজে 3 ধরনের ভাস্কুলাইটিস: লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আমরা চ্যাপেল হিল কনসেনসাস কনফারেন্স অন নমেনক্লেচার অফ ভাস্কুলাইটিস সেটাও বলেছি যে ওরা 7টা ভাগে ভাগ করেছে ভাস্কুলাইটিসকে। লার্জ ভেসেল, মিডিয়াম ভেসেল, স্মল ভেসেল ভাস্কুলাইটিস ছাড়াও আরো কয়েকটা ভাগ আছে, যেমন ভেরিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস, সিঙ্গেল অর্গান ভাস্কুলাইটিস, ভাস্কুলার অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ডিজিজ, ভাস্কুলাইটিস অ্যাসোসিয়েটেড উইথ প্রবাবিলিটি। এনিওয়ে, আমরা বলেছিলাম যে when to suspect vasculitis, কখন ভাস্কুলাইটিস সাসপেক্ট করব, আমরা কখন আমাদের ভাস্কুলাইটিস চিন্তা করা উচিত সেটা আলাপ করেছিলাম। এন্ড
Then we discuss what are the features which suggest vasculitis. But key feature দেখলে আপনার মনের মধ্যে vasculitis will come as a differential diagnosis. সেটাও আমরা গতকাল আলাপ করেছি। আমরা কিছু ছবি দেখেছিলাম of different features of vasculitis, like palpable purpura, livedo reticularis, digital gangrene, wrist drop, foot drop, mainfall infarct, splinter hemorrhage. Then any discuss about large vessel vasculitis. Large vessel vasculitis basically two major variants, Takayasu arteritis and giant cell arteritis. আমরা এগুলোর সম্বন্ধে বিশদ আলোচনা কালকে করেছি, আজকে আর এই আলোচনায় যাচ্ছি না। আমরা বলেছিলাম কিভাবে ব্রুই অস্কালটেট করতে হয় এবং Takayasu arteritis, American College of Rheumatology criteria for diagnosis of Takayasu arteritis. ম্যানেজমেন্ট আলাপ করেছি, জায়েন্ট সেল আর্থ্রাইটিস আলাপ করেছিলাম। জাস্ট একটা কুইক রিক্যাপ করে যাচ্ছে। এনিওয়ে, আমার মনে হয় লেটস গো স্ট্রেট টু, আমরা মিডিয়াম ভেসেল ভাস্কুলারিটি বলেছিলাম যে দুটা টাইপ আছে, পলিআর্থ্রাইটিস নোডোসা এন্ড কাওয়াসাকি ডিজিজ। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। Small vessel vasculitis is necrotizing polyangiitis that affects predominantly vessels smaller than arteries, including capillaries, venules, and arterioles. However, arteries may also be involved, কিন্তু small vessel vasculitis বোঝায় যেগুলো intraparenchymal vessels যেমন arterioles, capillaries, venules, এইগুলো যেগুলোতে ইনভলভ হয় সেগুলোকে বলে, আমরা বলি স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবং একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে স্মল ভেসেল ভাস্কুলারিটিস যতগুলি আছে সবগুলির কিন্তু একটা কমন টার্গেট হচ্ছে বা কমন এনিমি হচ্ছে কিডনি। এবং কারণ হচ্ছে যে কিডনিতে কিন্তু 1 million, more than 1 million nephrons, and every nephron has glomerulus. Glomerulus is tuft of capillaries. তার মানে কিডনিতে স্মল ভেসেলস মানে tuft of capillaries অনেক আছে, সেই জন্য কিডনি ইজ এ কমন টার্গেট অফ অল স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবং therefore common clinical manifestations are those of glomerulonephritis. তার মানে স্মল ভেসেল ভাস্কুলাইটিস glomerulonephritis খুব কমনলি পাওয়া যায়, কারণ হচ্ছে যেহেতু kidney is full of capillaries, kidney has lots of capillaries, small vessels, kidney সবচেয়ে বেশি এফেক্টেড হয় এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর কম বেশি কিডনি এফেক্ট করে এবং ইটস এ কমন টার্গেট অফ অল স্মল ভেসেল ভাস্কুলাইটিস। স্মল ভেসেল ভাস্কুলাইটিসকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস বা ANCA নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস উইথ মডারেট টু মার্কড ভেসেল ওয়াল ডিপোজিশন অফ ইমিউনোগ্লোবুলিন, যেখানে ভেসেল ওয়ালে ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন পাওয়া যাবে। আমরা যখন ইমিউনোফ্লোরেসেন্স করবো তখন দেখবো ভেসেল ওয়ালে ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন আছে। আর আরেকটা হচ্ছে আনক্যাশিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস, few or no immune deposit in vessel wall, যেখানে ভেসেল ওয়ালে ইমিউন ডিপোজিটস খুব একটা পাওয়া যায় না, এই জন্য এটাকে বলে পসি ইমিউন। পসি ইমিউন মানে খুব কম ইমিউন স্মল ভেসেল ভাস্কুলাইটিস, অফেন অ্যাসোসিয়েটেড এবং এই ধরনের ভাস্কুলাইটিসে সাধারণত একটা সার্কুলেটিং ইন্টিনিউট্রোফিল সাইটোপ্লাজমিক অটো অ্যান্টিবডি পাওয়া যায় বা আঙ্কাস পাওয়া যায়। সুতরাং স্মল ভাস্কুলাইটিসের দুই ধরনের, একটা গ্রুপ হচ্ছে which is mediated by immune complex, সেখানে ভেসেল ওয়ালের মধ্যে ইমিউনোগ্লোবুলিন ডিপোজিটস পাওয়া যায় এবং সেগুলিকে আমরা বলি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আরেকটা গ্রুপ আছে যেখানে ভেসেল ওয়ালে তেমন খুব একটা ইমিউন ডিপোজিটস থাকে না, ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, ইমিউন ডিপোজিটস থাকে না, এবং এই জন্য এদিকে বলা হয় পসি ইমিউন স্মল ভেসেল ভাস্কুলাইটিস। কিন্তু এইসব অসুখের এই গ্রুপ অফ ডিসঅর্ডার্স we usually find an autoantibody and which is called antineutrophil cytoplasmic autoantibody or ANCAS.
প্রথমত দুই ধরনের আঙ্কাস আমরা পেয়ে থাকি, MP3 আঙ্কাস আর PR3 আঙ্কা। আমরা সেগুলো MPO আঙ্কা আর PR3 আঙ্কা সেগুলো আমরা পরে আলাপ করব। ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস চারটা ভ্যারাইটি সাধারণত বেশি পাওয়া যায়, মানে কমনলি এনকাউন্টার করি আমরা। একটা হচ্ছে IgA ভাস্কুলাইটিস, সেটাকে আরেকটা নাম হচ্ছে হেনক্স-শনলিন পারপুরা। একটা হচ্ছে ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস, যেখানে ক্রায়োগ্লোবুলিন থাকে, ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। Antiglomerular basal membrane disease, NTGBM disease. The NTGBM disease also involves lung, and it is not against only basal membrane of kidney, it is a cross reacts with basal membrane of alveoli as well. Hypocomplementemic arterial vasculitis, NTC1Q vasculitis, যেখানে NTC1Q antibody পাওয়া যায়, এটা hypocomplementemic arterial vasculitis। এর চারটা ভ্যারাইটি ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস আমরা সাধারণত দেখি। ওকে, প্রথমে আমরা IgA ভাস্কুলাইটিস বা হেনক্স-শনলিন পারপুরা নিয়ে আলাপ করি। IgA mediated small vasculitis due to immune complex deposition involving skin, GIT, joints and kidneys. So এখানে IgA mediated small vasculitis due to immune complex deposition involving skin, gastrointestinal tract, joints and kidneys. এবং এই IgA vasculitis may be precipitated by upper respiratory tract infection, drugs, insect bites and immunization. এই কয়েকটা রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো এই IgA ভাস্কুলাইটিসটা ইনিশিয়েট করতে পারে, যেমন আপার রেসপিরেটরি ইনফেকশন, ড্রাগস, ইনসেক্ট বাইটস, ইমিউনাইজেশনস। 90% cases occur in children 2 to 10 years, but can occur at any age. It's mostly common in children 2 to 10 years, but it can occur at any age. এবং এর মধ্যে চারটা জিনিস থাকে, characterized by tetrad মানে চারটা জিনিস, 4 things। চারটা জিনিস থাকে, একটা হচ্ছে palpable purpura, especially the buttock and lower limbs, abdominal pain, তার সঙ্গে bloody diarrhea থাকতে পারে, arthritis, polyarthralgia and glomerulonephritis, মানে এবং যার ফলে আপনি you can get proteinuria, hematuria, RBC cast এগুলো পেতে পারেন। তারপরে এখানে চারটা characterized by tetrad মানে হচ্ছে characterized by 4 features. One is palpable purpura in the buttock and lower limbs, abdominal pain, which can also cause bloody diarrhea, arthritis or polyarthralgia and glomerulonephritis. এই চারটা জিনিস আমরা বলছিলাম, স্কিন, GIT, joints and kidney, এই চারটা অর্গান বেশি ইনভলভ করে, সেই জন্য চারটা ফিচার দিয়ে সাধারণত হেনক্স-শনলিন পারপুরাতে পাওয়া যায়। ডায়াগনোসিসটা খুব সোজা। ডায়াগনোসিসের জন্য আমাদের স্কিন বায়োপসি করার প্রয়োজন হয়, এবং স্কিন বায়োপসি করে if we can demonstrate leukocytoclastic vasculitis with deposition of IgA, আমরা স্কিন বায়োপসি করলে সেখানে পাবো আমরা leukocytoclastic মানে কথাটা মানে হচ্ছে there will be fragments of leukocytes in the vessel walls or nuclear debris, fragments of the WBC white cell nuclear debris বা fragments of leukocytes পাওয়া যাবে in the vessel wall। সেটা হচ্ছে এটাকেই বলা হয় leukocytoclastic vasculitis। এবং তার সঙ্গে IgA deposition পাওয়া যাবে, deposition of immunoglobulin A. This is a characteristic feature of IgA vasculitis. এখানে আপনি দেখতে পাচ্ছেন typical purpura in the buttock and lower limbs and palpable purpura. This is palpable purpura of IgA vasculitis or henex-Shonlein purpura. Treatment usually a self-limiting disorder and prognosis is excellent in children. All patients with hypertension or proteinuria more than 1 gram should be started on ACE inhibitors. যাদের hypertension, proteinuria more than 1 gram per day আছে should be started on ACE inhibitors. Severe cases may require prednisolone 1 milligram per kg per day. Patients with rapidly progressive glomerulonephritis may need steroid and immunosuppressive agents. এবং যদি patient rapidly progressive glomerulonephritis develop করে, সেই ক্ষেত্রে আমরা other rapidly progressive glomerulonephritis, we should treat it with steroids and immunosuppressive agents. Okay, so that's all about Henoch-Shonlein purpura or IgA vasculitis. Now, cryoglobulonemic vasculitis. Cryoglobulonemic vasculitis. Cryoglobulins are cold precipitable monoclonal or polyclonal immunoglobulins. But these are
these are abnormal immunoglobulin, যেগুলো those who remain soluble above 37°C, but when they are subjected to cold atmosphere or cold temperature, they precipitate. So these are called cryoglobulins. So cryoglobulins are cold precipitable monoclonal polyclonal immunoglobulins. Cryoglobulinemia may be associated with a systemic vasculitis characterized by palpable purpura, arthritis or arthralgia, myalgia, and glomerulonephritis. So cryoglobulinemia থেকেও systemic vasculitis হতে পারে, সেখানেও palpable purpura, arthritis, arthralgia, myalgia, and glomerulonephritis পাওয়া যাবে। The most common association has been with hepatitis C. Hepatitis C, যারা chronic hepatitis C ভাইরাস chronic hepatitis C ইনফেকশনে ভুগে থাকেন, তারা বেশি এফেক্টেড হয় এই ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিসে। এবং most common আছে hepatitis C, although it can be observed with other disorders like multiple myeloma, lymphoproliferative disorders, connective tissue disease, infections, and liver disease. এগুলোতেও এই ধরনের cryoglobulinemia vasculitis পাওয়া যেতে পারে। But most commonly it is associated with hepatitis C infection. আমরা গতকাল বলেছিলাম যে হেপাটাইটিস বি ইনফেকশনের সঙ্গে স্ট্রং অ্যাসোসিয়েশন আছে পলিআর্টারাইটিস নোডোসা, এন্ড হেপাটাইটিস সি এর সঙ্গে স্ট্রং অ্যাসোসিয়েশন আছে উইথ ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। ইনভেস্টিগেশনস এর মধ্যে আমাদের we have to prove that presence of circulating cryoprecipitates, cryoglobulins. Rheumatoid factor is almost always positive, RA test positive পাওয়া যায়, and there is hypocomplementemia, both C3 and C4 are reduced. Hepatitis C antibody and Hep C RNA should be tested in all patients because to exclude the association with hepatitis C. Treatment হচ্ছে antiviral therapy, মানে hepatitis C should be treated if there is a patient is hepatitis C positive, and এছাড়াও we can also give steroids or rituximab for treating cryoglobulinemic vasculitis. Okay, that's all about cryoglobulinemia vasculitis. আমি খুব বেশি ডিটেল বলতে চাচ্ছি না, এটুকু জানলে আমার মনে হয় যথেষ্ট হবে cryoglobulinemia vasculation. এবার hypocomplementemic urticarial vasculitis, a rare complex hypocomplementary urticarial একটা নাম হচ্ছে McDuffie syndrome. It is a very rare disorder. আমার মনে হয় so far around 600 cases has been described. So সুতরাং এটা খুব কমন না। Rare immune complex mediated small vessel vasculitis characterized by urticaria and hypocomplementemia, both low C3, C4, এবং তার সাথে C1Q কম থাকতে পারে। So it's characterized by urticaria and hypocomplementemia, low C3, C4 or C1Q, and usually associated with circulating anti-C1Q autoantibody. এবং usually associated with আমি একটা ক্লাস দিচ্ছি একটা অনলাইন বলে যাচ্ছে এসে কানসার তো স্যার এখন বসে না স্যার। জি ইউরোলজি এগুলো স্যার। জি আচ্ছা sorry for the interruptions here. ঢাকা মেডিকেল কলেজে প্রিন্সিপাল আসছিলেন, সুতরাং ওনাকে ডিসঅনার করা গেল না। A rare immune complex mediated small vessel vasculitis characterized by urticaria and hypocomplementemia, C3, C4, and or C1Q, and usually associated with circulating anti-C1Q autoantibody. এটা হচ্ছে urticaria, এবং এই urticaria গুলো বৈশিষ্ট্য হচ্ছে they last for more than 24 hours. যে আমরা যে অ্যাটোপিক যে urticaria গুলো হয় সেগুলো কোনোটাই does not last for more than 24 hours. But এই urticaria গুলো যেগুলো hypocomplementary urticarial vasculitis হয় বা vasculitis এর জন্য যে urticaria আমরা পাই, they last for more than 24 hours, and usually is associated with burning sensation or pain. So usually associated with burning sensation or pain. সুতরাং যদি কারো urticaria more than 24 hours persist করে এবং is associated with burning sensation or pain, তাহলে আমাদের মনে চিন্তা করা উচিত যে it could be this urticaria could be due to vasculitis. Diagnosis requires the presence of two major criteria: recurrent urticaria for more than 3 months and hypocomplementemia. এটা থাকবে, নাম থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। অ্যাটলিস্ট 2 মাইনর ক্রাইটেরিয়া, যে আমরা এখন যে ক্রাইটেরিয়া গুলো এর মধ্যে দুটো থাকতে হবে। একটা হচ্ছে লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস অন বায়োপসি, arthralgia and arthritis, ocular inflammations like conjunctivitis or scleritis, abdominal pain
glomerulonephritis and positive anti-C1q autoantibody এইগুলোর মধ্যে যে কোনো দুইটা থাকলেই হবে। তো দুইটা মেজর ক্রাইটেরিয়া, দুইটা মাইনর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়া গুলো হচ্ছে leukocytoclastic vasculitis on biopsy, arthralgia or arthritis, ocular inflammation, abdominal pain, glomerulonephritis and positive anti-C1q autoantibody. Patient আমরা এটা ট্রিটমেন্ট সম্বন্ধে বলছি। ট্রিটমেন্ট patients with cutaneous disease and arthralgia but no major organ involvement may be managed with colchicine, hydroxychloroquine or dapsone, whereas patients with major organ involvement such as glomerulonephritis may require high-dose corticosteroids and other immunosuppressive drugs. So that's all about hypocomplementary arterial vasculitis. যেহেতু this is a rare disorder, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এখন আসি আমরা যে গ্রুপটা নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, সেটা হচ্ছে আনক্যাসুয়েটেড ভাস্কুলাইটিস, a group of disorder, এবং এখানে there is necrotizing vasculitis predominantly affecting small vessels, capillaries, venules, arterioles and small arteries. Is a necrotizing vasculitis. In immunohistochemical staining reveals a paucity of immunoglobulin deposits. Paucity মানে খুবই কম, immunoglobulin region এর নাম pauciimmune, এটাকে pauciimmune vasculitis বলা হয়। এবং এখানে there is a presence of autoantibody against antigens in the cytoplasm of neutrophil, anti-neutrophil cytoplasmic autoantibody. এবং ইউজুয়ালি দুটা কম্পোনেন্টের এগেইনস্টে এই সাইটোপ্লাজম দুটো কম্পোনেন্ট এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। একটা হচ্ছে এমপিও মাইলোপারক্সিডেস, একটা হচ্ছে প্রোটিনেজ 3। এমপিও যেটা, সেটাকে আমরা বলি এমপিও আঙ্কা, যেটাকে আগে পি আঙ্কা বলা হতো এখন। আর আরেকটা হচ্ছে যেটা প্রোটিনেজ 3 এর বিরুদ্ধে যে আঙ্কা তৈরি হয়, সেটাকে আমরা বলি প্রোটিনেজ 3 আঙ্কা বা PR3 আঙ্কা। সুতরাং এখন থেকে আমরা আসলে এমপিও আঙ্কা আর PR3 আঙ্কা বলবো। পি আঙ্কা সি আঙ্কা এখন আর সেই নোমেনক্লেচারটা এখন ইউজ করা হয় না, যদিও এমপিও আঙ্কাটা ছিল পি আঙ্কা, বাট PR3 আঙ্কা হচ্ছে সি আঙ্কা, কিন্তু আমরা এমপিও আঙ্কা PR3 আঙ্কা। ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে এই আঙ্কা ভাস্কুলাইটিসকে তিনটা টাইপে ভাগ করা হয়। একটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, আরেকটা হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, আরেকটা হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। সংক্ষেপে বলে MPA, GPA and EGPA। Microscopic polyangiitis or MPA, granulomatosis polyangiitis or GPA, এটা আগে নাম ছিল Wegener's granulomatosis, আর eosinophilic granulomatosis with polyangiitis এর নাম হচ্ছে EGPA, বা আগের নাম ছিল Sjögren's syndrome। সুতরাং এগুলো আগের নামগুলো আজকাল অলমোস্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখন MPA, GPA এবং EGPA নামেই ডাকবো। এবং এদের যেটা বলেছিলাম যে এমপিও আঙ্কাকে আমরা পি আঙ্কা বলে থাকি, কারণ হচ্ছে পেরিনিউক্লিয়ার স্টেনিং হয়। ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেনিং যখন আমরা করি, ইট কজেস পেরিনিউক্লিয়ার স্টেনিং, এই জন্য এটাকে আমরা পি আঙ্কা বলা হয়। আর এখানে ডিফিউজ PR3 আঙ্কাতে ডিফিউজ সাইটোপ্লাজমিক স্টেনিং হয়, এই জন্য এটার নাম হচ্ছে সি আঙ্কা। সাইটোপ্লাজমিক স্টেনিং প্যাটার্ন ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে স্টেনিং এই ধরনের প্যাটার্ন পাওয়া যায়, এটার নাম, এই জন্য এটার নাম সি আঙ্কা ছিল। এখন this is MP ANCA and PR3 ANCA. ANCA's role in pathogenesis is still questionable, but a lot of people think ANCA plays a role in the pathogenesis of ANCA-associated vasculitis. আমি এই আলোচনায় এখন আপাতত যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা জানি যে মেজর ফিচার্স অফ ANCA-associated vasculitis কি। প্রথম কথা হচ্ছে এমপিও আঙ্কা, আপনাকে মনে রাখতে হবে এমপিও আঙ্কার প্রমিনেন্ট ফিচার হচ্ছে রেনাল ইনভলভমেন্ট, কিডনি ইনভলভমেন্ট, এবং 80%, more than 80% patients of MPA microscopic polyangiitis, they have renal involvement. And renal involvement in the form of necrotizing glomerulonephritis causing RPGN leading to renal failure. It can also present with acute kidney injury, proteinuria, hematuria, RBC cast. Present করতে পারে, but most commonly present as rapidly progressive glomerulonephritis, এবং there is necrotizing glomerulonephritis, এবং it can cause renal failure. So MPA মানে আমাদের মনে রাখতে হবে MPA এর প্রধান ইনভলভমেন্ট হচ্ছে renal involvement. More than 80% patient has renal involvement, এবং এটা usually in the form of rapidly progressive glomerulonephritis or rapidly progressive renal failure. Lung involvement হতে পারে, lung involvement কমন
pulmonary capillaritis often occurs, causing diffuse alveolar hemorrhage and hemoptysis. So the patient can present with hemoptysis and renal hematuria. So it patient can present with hemoptysis and hematuria. এই জন্য এটাকে বলা হয় pulmonary renal syndrome. Pulmonary renal syndrome আরো কতগুলো কারণ আছে। একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই MPA, microscopic polyangiitis. And 70 to 90% patients are MP ANCA positive. 70 to 90% patients are MP ANCA positive. সুতরাং most of the patients are MP ANCA positive. So MPA আমরা মনে রাখবো এমপি এর প্রধান ইনভলভমেন্ট হচ্ছে কিডনি এবং লাং ইনভলভমেন্ট হয়, এবং লাং ইনভলভমেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পালমোনারি ক্যাপিলারিটিস হয়ে ডিফিউজ অ্যালভিওলার হেমোরেজ হতে পারে, and that can cause hemoptysis. So a patient can present with hemoptysis and hematuria or renal failure at the same time. So এটা হচ্ছে microscopic polyangiitis, and 70 to 90% patients are MP ANCA positive. Now what happens in GPA? GPA তে একটা ক্লাসিক ট্রায়াড আছে, যেটা তিনটা জিনিস ইনভলভমেন্ট হয়। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আরেকটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড কিডনি। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে সাইনাস, নোজ, নেজাল ট্র্যাক্ট, এই ট্রাকিয়া, এগুলো। সুতরাং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর লোয়ার রেসপিরেটরি আছে লাংস এবং কিডনি। এটা তিনটা অর্গান ইনভলভমেন্ট হয়। এবং granulomatous vasculitis, granulomatous vasculitis of upper airway occurs in 95% of patients, causing destructive sinonasal disease. And GPA is a destructive disease. এখানে এই destructive tissue destruction হয়. 95% of patients is upper airway is involved in the form of sinusitis, rhinitis, and it's a sinonasal disease. So it causes a destructive sinonasal disease. Pulmonary involvement in 85 to 90% of patients in the form of cavitary or non-cavitary pulmonary nodules. So you can find pulmonary nodules, cavitary or non-cavitary pulmonary nodules in GPA. So GPA there is classic triad. তিনটা জিনিস ইনভলভ হয়, তিনটা ফিচার্স থাকে। একটা ইনভলভমেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড কিডনি। Necrotic glomerulonephritis is common. এখানেও নেফ্রাইটিস glomerulonephritis হয় in কিডনিতে, এবং 70 to 90% patients are PR3 ANCA positive. So 70 to 90% are PR3 ANCA positive. আর EGP এর প্রধান ফিচার হচ্ছে eosinophilia and resistant asthma. Patient will have eosinophilia. Usually they have marked eosinophilia, এবং they have asthma which does not respond to treatment. সুতরাং কারো যদি এই ধরনের ফিচার থাকে, that should raise a suspicion of EGPA. Eosinophilic resistant asthma are characteristic feature of EGPA. এখানে necrotizing glomerulonephritis হতে পারে, but less common than MPA and GPA. Pulmonary capillaritis is uncommon. এখানে pulmonary ফিচারের মধ্যে usually the feature is resistant asthma. তবে sometimes fleeting pulmonary shadows পাওয়া যায় EGPA তে, মানে শ্যাডো থাকে pulmonary, সেই শ্যাডোটা আবার কিছুদিন পরে ডিসঅ্যাপিয়ার করে যায়, এই ধরনের ফিচার পাওয়া যেতে পারে। 30 to 70% patients are MP ANCA positive. 30 to 70% patients are MP ANCA positive. So these are the characteristic features of MPA, GPA, and EGPA. এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। MPA তে প্রধান ইনভলভমেন্ট হচ্ছে কিডনি, এবং তারপরে লাং ইনভলভ হতে পারে, and patient present with pulmonary renal syndrome. GPA তে তিনটা অর্গান ইনভলভমেন্ট হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড কিডনি। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট usually cause a destructive sinonasal disease. Lower respiratory lung usually আমরা nodules পাই, both cavitary and non-cavitary pulmonary nodules, এবং kidney involvement হয় necrotic glomerulonephritis, and that can present as rapidly progressive glomerulonephritis or can present with acute kidney injury, proteinuria, hematuria, এগুলো নিয়ে। And EGP এর characteristic feature হচ্ছে eosinophilia and resistant asthma. Okay. একটা কথা আমাদের মনে রাখা দরকার, about 10% of patients with clinical and pathological features of MPA, GPA, or EGPA are negative for ANCA using current clinical assays. এখন যে অ্যাসেতে আমরা ANCA ডিটেক্ট করে থাকি, সেই অ্যাসেতে 10% patients they have typical features of MPA, GPA, or EGPA, but they are not ANCA positive. সেটা পাওয়া যায়, এটা আমরা মনে রাখা দরকার, but it is only for 10% patients. এটা হচ্ছে necrotizing glomerulonephritis. Necrotizing glomerulonephritis means there is necrosis of part of the glomerular. It is a focal segmental necrotizing glomerulonephritis.
ফোকাল মানে হচ্ছে not all glomeruli involved, usually less than 50% glomeruli involved, এটাকে বলে আমরা ফোকাল। সেগমেন্টাল when it's part of the glomeruli involved, এটাকে বলি সেগমেন্টাল। এবং necrotizing when there is necrosis of the glomerular tissue, এটা necrotizing glomerulonephritis। আরেকটা জিনিস পাওয়া যায়, ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস জিনিসটা কি সেটা আমি একটু বুঝিয়ে বলতে চাই, কারণ অনেকে হয়তো ব্যাপারটা জানেন না। এটা একটা নর্মাল গ্লোমেরুলাস। নর্মাল গ্লোমেরুলাস আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপিলারিজ এবং এই নিউক্লিয়াস অফ দ্য এন্ডোথেলিয়াল সেলস এন্ড মেসেঞ্জিয়াল সেলস, মেসেঞ্জিয়াম দেখতে পাচ্ছি। এখন এটা যেমন যদি আমরা একটা ডায়াগ্রামেটিক পিকচার আমরা মনে করি, এটা আসলে আমার নিজের হাতে রাখা ছবি, এটা একটা ক্যাপিলারি, এটা একটা ক্যাপিলারি, এটা একটা ক্যাপিলারি। এবং এখানে আছে ফেলস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল থাকে একদিকে, তারপর আরেক দিকে থাকে পোরোসাইটস অথবা visceral epithelial cell বলতে পারেন, অথবা পোরোসাইটস, যেগুলো they sit on the basal membrane with their foot-like processes, এবং this is the Bowman space, আর এটা হচ্ছে parietal epithelial cells। মাঝখানে স্পেস অফ Bowman space, যেখানে glomerular filtrationটা ঘটে আর কি। তো এটা হচ্ছে, আর this is mesangium। mesangium মানে হচ্ছে মেস মানে ইন বিটুইন এনজিয়াম ভেসেল, ইন বিটুইন ভেসেল যে জায়গাটা, সেটাকে মেসেঞ্জিয়াম। এখানে মেসেঞ্জিয়াল সেলস, মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স থাকে। তো সাধারণত হয় যখন আমরা এই proliferative glomerulonephritis হয়, তখন proliferation of the endothelial cells হয়। Usually there is proliferation of the endothelial cells, or there is some depositions in the sub-epithelial space, সেটা হয়। কিন্তু এই parietal সেলের proliferation মানে হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ সেলস। proliferation সাধারণত ঘটে না। কিন্তু যখন parietal cell proliferation ঘটে, মানে সিভিয়ার ফর্ম অফ glomerulonephritis, তখন এখানে হচ্ছে parietal cell proliferation হয়েছে, এবং that usually takes the shape of a crescent, মানে চাঁদের মতো দেখতে অনেকটা, সেজন্য এটাকে বলে crescentic glomerulonephritis, that compresses on the glomerulus and interferes with glomerular filtration। সেজন্য এই যখনই crescentic glomerulonephritis হয়, they usually present with rapidly progressive renal failure। So rapidly progressive glomerulonephritis or crescentic glomerulonephritis, compression of glomerulus, and there is rapid loss of renal function। এটা হচ্ছে extracapillary hypercellular, it's a crescent। This is the crescent, sorry, this is the crescent, this is the crescent। So one biopsy, we get pauci-immune crescentic glomerulonephritis, the typical finding of uncassuated glomerulonephritis। এবং এটা এখানে একটা crescent দেখা যাচ্ছে, this crescent। immunofluorescence করলে খুব সুন্দর দেখেন, চাঁদের মতোই দেখা যাচ্ছে। It's immunofluorescence। This is the crescentic glomerulonephritis। It's in the shape of a crescent, চাঁদের মতো দেখতে। এবং you also get RBC cast. This is an RBC cast। Okay, MPA vera involvement, necrotic glomerulitis is very common। RPGA leading to renal failure, আমরা বলেছি। Lung involvement primarily often occurs, causing diffuse arterial hemorrhage, এবং other features মধ্যে mononeuritis multiplex, other features of vasculitis থাকতেই পারে। mononeuritis multiplex, gastrointestinal or cutaneous vasculitis, features of gastrointestinal or cutaneous vasculitis, you can get the features of gastrointestinal cutaneous vasculitis। GPA তে granulomatous vasculitis, upper and lower respiratory tract together with glomerulonephritis, যেটা আমি বলেছি, the triad of involvement, upper respiratory, lower respiratory and kidney glomerulonephritis। Upper respiratory involved in 95% of patients, sinusitis, paranasal sinus pain and drainage, purulent or bloody nasal issues, nasal septal perforation leading to saddle nose deformity, serous otitis media, hearing loss and subglottic stenosis। তবে destructive upper airway disease হয় in granulomatous inflammation এবং destructive upper airway disease in GPA, granulomatous with polyangiitis। সেখানে sinusitis পাওয়া যাবে, paranasal sinus pain and drainage, purulent or bloody nasal issues, nasal septal perforation leading to saddle nose deformity, serous otitis media, and hearing loss or subglottic stenosis। Pulmonary involvement 85 to 90% of patients GPA তে থাকে, এবং you can get, আমরা যেটা বলেছিলাম, you can get cavitary and non-cavitary pulmonary. Patient can have cough, hemoptysis, dyspnea due to
There's pulmonary nodules. Renal disease in 77% of patients, RPGN leading to renal failure, proteinuria, hematuria, upper respiratory, lower respiratory, and kidney. And kidney, আমরা যেটা বলেছি যে RPGN, repeated progressive glomerulonephritis, proteinuria, hematuria, RBC cast. Eye involvement থাকতে পারে in the form of conjunctivitis, dacrocystitis, episcleritis, scleritis, retroorbital mass lesion leading to proptosis. Skin involvement থাকে in 46% of patients, among skin papules, vesicle, palpable purpura, ulcers, subcutaneous nodules, all the features of cutaneous vasculitis may be present. আমরা ছবি দেখি saddle nose deformity and erosive sinus disease. They have destroyed the wall of the sinus is destroyed by the granulomatous polyangiitis, granulomatous inflammation. So this is saddle nose deformity. Subglottic stenosis, you can get subglottic stenosis. And you can get cavitary lesions or non-cavitary pulmonary nodules. So this is another non-cavitary pulmonary nodule. So you can get pulmonary nodules, bilateral pulmonary nodules. So you see these are pulmonary nodules. Looks like cannonball appearance of secondary metastasis. It looks like secondary metastasis, but this is and the CT scan of lung involvement. Again, you see some cavitary nodules and non-cavitary nodules. Again, CT scan of lung involvement. There's eye involvement. You see the proptosis of this eye due to retroorbital mass lesion. You see the retroorbital mass lesion here. Now, EGPA, pulmonary involvement usually dominate the clinical picture with severe asthma attack and presence of pulmonary infiltrate. Mononeuritis multiplex occurs in up to 72% of patients. Allergic rhinitis, sinusitis, এখানে sinusitis হয়, but no destructive disease. এখানে sinusitis হতে পারে, nasal polyposis, allergic rhinitis হতে পারে, but there is no destructive, there is no distraction. There is no septal distraction or saddle nose deformity or distraction of a sinus wall. Skin lesions occurs in 50% of patients, including purpura, cutaneous, and subcutaneous nodules. Renal disease is less common and less severe in EGPA than NPA. Renal disease are EGPA less common and less severe in EGPA than NPA or GPA. NPA and GPA kidney involvement is much more than EGPA. But there is striking eosinophilia, more than 1,000 cells per microliter in 80% of patients. আমরা একটা কম্পারিজন দেখি তিন ধরনের আনকাস্ট্রেটেড ভাস্কুলাইটিসের যেমন eosinophilia, you get eosinophilia only in EGPA. Asthma is present only in EGPA. Granulomatous inflammation you can get both in GPA and EGPA, but GPA it is destructive sinonasal disease. About 90% patient in GPA are PR3 ANCA positive, and about 90% patient in MPA are MP ANCA positive, and up to 70% of patients in EGPA are MP ANCA positive. We have seen post-immune eccentric glomerulonephritis, and glomerulonephritis is more common in GPA and MPA, and usually can present with RPGN or present with hematuria, proteinuria, and only up to 25% patient in EGPA develop renal disease. But you can also get RBC cast in urine, and also proteinuria. Pulmonary parenchymal disease is common in GPA and EGPA, less common in MPA, but
in MPA, there can be diffuse alveolar hemorrhage due to pulmonary capillaritis and causing hemoptysis. So upper airway disease is a feature of GPA, destructive upper airway disease, sudden nose erosive sinus disease, destruction. EGPA, there is upper airway disease in the form of allergic rhinitis, and sinusitis, recurrent sinusitis, but no destructive disease. But there is no destruction, there is no sudden nose EGPA, sudden nose deformity কিংবা sinus wall destruction এটা ঘটে না. Skin involvement is common in both three types of uncassured vasculitis, and it can be any type of cutaneous vasculitis. Palpable purpura, ulcerated nodule, all this can happen. Eye involvement is common in GPA, only GPA only. Eye involvement in the form of conjunctivitis, scleritis, these are uveitis, these are orconiasis. Eye involvement is common only in GPA, and there can also be proptosis due to retroorbital mass lesions. Nervous system involvement in the form of monoitis multiplex is common in all three types of uncassured vasculitis. So diagnostic approach to small vessel vasculitis. If you think patient has got vasculitis because the patient has presented with pulmonary renal syndrome, purpura, or neuropathy, so now we test for ANCA. If ANCA may be positive or ANCA may be negative. If ANCA is negative, then we look for IgA deposit. If there is IgA deposit in the skin biopsy, then this is IgA vasculitis or henoxalin purpura. If there is আমরা কিছু কোশ্চেন নিব স্যার মাঝখানে একটু এটার পরে আমরা কোশ্চেন নিব। ওকে স্যার। And if there is no IgA deposit, it can be cryoglobulinic vasculitis. So it can be, so it's if there is cryoglobulin, then it is cryoglobulinic vasculitis. If cryoglobulin is absent, then it can be other types of vasculitis. If it's uncassured, you find whether it's granulomatous or non-granulomatous. It is non-granulomatous, then it is MPA. If it is granulomatous, then it is either GPA or GPA. If the patient has asthma and eosinophilia, then it is EGPA. If the patient does not have asthma or eosinophilia and there is destructive sinonasal disease, then this is GPA. হ্যাঁ বলেন, এখন কোশ্চেন আমরা নিতে পারি। স্যার এখন কথা হচ্ছে যে স্যার আমি ধরুন স্যার আউটডোরে একটা স্মল ভেসেল ভাস্কুলারিটিস আমি সাসপেক্ট করলাম, তো এখন আমি তো ডেফিনেট হিস্ট্রি তো স্যার একটা ড্রাগের ব্যাপার আছে, ইনফেকশনের ব্যাপার আছে, এগুলো আমি এক্সপেক্ট করলাম। সেটা তো এখন এটা স্যার গেল। এখন স্যার আমি যদি আপনি যেটা বলছেন আনকে অ্যাসোসিয়েটেড বা নন অ্যাসোসিয়েটেড, এক্ষেত্রে তো স্যার আমাকে তাহলে ইনভেস্টিগেশন যদি আমি অ্যাডভাইস করি, তাহলে আমি ইনভেস্টিগেশন লেখার সময় কি লিখবো স্যার? মানে অ্যাডভাইস দিয়ে মানে সিয়ানকা পিয়ানকা এরকম লিখে দিব, বা এখানে স্যার জিনিসটা কি হবে স্যার? হ্যাঁ বলছি, প্রথমত হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস নিয়ে যদি কেউ আসে আপনার কাছে, যেমন ধরেন cutaneous vasculitis নিয়ে আসলো, মানে স্কিন পারপুরিক স্পটস ইন দিস কিংবা পালপেবল পারপুরা অথবা অন্য কোনো স্কিন লিশন কিংবা আপনার এই ধরনের যদি কোনো ফিচার নিয়ে আসে, তখন আপনাকে অনেক কিছু এক্সক্লুড করতে হবে। স্মল ভেসেল ভাস্কুলাইটিস যতগুলো কারণ আমরা যেগুলো বলেছি সেগুলো ছাড়াও কিন্তু আপনার কিউটিনিয়াস ভাস্কুলাইটিস কিন্তু অনেক কারণ আছে, যেমন সেকেন্ডারি কজে ড্রাগস, অনেক ইনফেকশনে হয়, ড্রাগসে হতে পারে, এবং আপনার অনেকগুলো মানে কজেটিভ এজেন্টের সঙ্গে রিলেটেড। সেই ধরনের আপনাকে হিস্ট্রি নিতে হবে। যদি কেউ আপনি ধরেন একটা পেশেন্ট প্রেজেন্ট করলো আপনার আউটডোরে এবং সে রিসেন্ট হিস্ট্রি অফ কিউটিনিয়াস ভাস্কুলাইটিস আপনার মনে হচ্ছে, তাহলে আপনাকে দেখতে হবে এই পেশেন্ট কি নতুন কোনো ড্রাগ খেতে শুরু করছে, সেরকম কোনো হিস্ট্রি আছে কিনা, সেই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা পেশেন্ট কি নতুন এমন কোনো কিছু ইউজ করছে যেটার জন্য এই ধরনের ভাস্কুলাইটিস হতে পারে, সেটা হচ্ছে একটা। এগুলো আপনাকে, কারণ কমনলি কিন্তু এই ধরনের ভাস্কুলাইটিস আমরা কিউটিনিয়াস ভাস্কুলাইটিস কমনলি আমরা পাই হচ্ছে এই ড্রাগস কিংবা কোনো ফুড রিলেটেড কিংবা অন্য কোনো মেডিকেশন রিলেটেড কিংবা অন্য কোনো কিছু সে অ্যাপ্লাই করেছে স্কিনে, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে আসে অনেক সময়। তো এইগুলো আপনি এক্সক্লুড করতে হবে। তারপরে আপনি যদি দেখেন যে আপনার এটা কি সিস্টেমিক ভাস্কুলাইটিস না শুধু স্কিন ভাস্কুলাইটিস, কিউটিনিয়াস ভাস্কুলাইটিস, এর সিস্টেমিক নেচার আছে কিনা, সিস্টেমিক মানে অন্য কোনো সিস্টেম ইনভলভমেন্ট আছে কিনা, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ আপনি দেখলেন নিয়ে আসে কিউটিনিয়াস ভাস্কুলাইটিস, আপনি শুধু কিউটিনিয়াস ভাস্কুলাইটিস বলে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ইউ মাইট মিস আদার ভাস্কুলাইটিস। সেটা তখন আপনাকে
আপনাকে চিন্তা করতে হবে যে এই যে কিউটিনিয়াস ভাস্কুলার এর সঙ্গে অন্য কোনো ফিচার আছে কিনা, অন্য কোনো ফিচার মানে লাং ইনভলভমেন্ট আছে কিনা, কিডনি ইনভলভমেন্ট আছে কিনা, কোনো নিউরোলজিক্যাল মানে পেরিফেরাল নিউরোপ্যাথি আছে কিনা, রিস্ট ড্রপ, ফুড ড্রপ আছে কিনা। হ্যাঁ, তো এই সব কিছু আপনাকে দেখতে হবে যে অন্য কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা, অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা। সুতরাং অর্গান ইনভলভমেন্ট যদি, কারণ যে কোনো সিস্টেমিক ভাস্কুলাইটিস কিন্তু তার সঙ্গে কিউটিনিয়াস ভাস্কুলাইটিস থাকতে পারে, মানে কিউটিনিয়াস ফিচার গুলো, কিডনি ভাস্কুলার ফিচার গুলো থাকতে পারে। সুতরাং আপনি এক্সক্লুড করতে পারবেন না। সুতরাং তারপরে যদি আপনি মনে করেন যে এটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এখন আমি স্মল ভেসেল ভাস্কুলাইটিস আপনি মোটামুটি শিওর যে মানে আপনি এর মধ্যে কোন ফিচার পাচ্ছেন, মানে আপনাকে দেখতে হবে যে ইনভলভমেন্ট, মানে আপনাকে প্রথমে একটা ধারণা করতে হবে। যেমন একটা পেশেন্ট যদি আপনার যেটা বললাম যে অ্যাবডোমিনাল পেইন, হিমাচুরিয়া, তারপরে আর্থ্রাইটিস, এই ধরনের ফিচার নিয়ে প্লাস হলে পালপেবল পারপল ফিচার নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আপনার মাথায় আসবে আপনার এটা কি আইজিএ ভাস্কুলাইটিস মানে হেনক্সাল ইনভার্টর কিনা, সেই ধরনের আপনাকে সন্দেহ করতে হবে। যদি আপনি তারপরেও মানে সন্দেহ মানে অনেক সময় যে ইটস ভেরি ডিফিকাল্ট খুঁজে বের করা অনেক সময়, কারণ পেশেন্ট অনেক সময় টিপিক্যাল ক্লাসিক্যাল পিকচার নিয়ে প্রেজেন্ট করে না। কিন্তু আপনি দেখছেন একটা পেশেন্টের সিস্টেমিক নেচার অফ দ্য ইলনেস আছে, অথবা পেশেন্ট পালমারি ভেনাস সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করেছে এবং পেশেন্টের নিউরোপ্যাথি আছে, তখন আপনি মনে করেন যে এটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তখন আপনি আঙ্কা টেস্ট করতে পাঠাতে পারেন। আঙ্কা দেখেন যে আঙ্কা পজিটিভ না আঙ্কা নেগেটিভ, তাহলে আপনি আঙ্কা পজিটিভ নেগেটিভ মানে আপনি করলে সবই করতে এমপি অঙ্কা PR3 আঙ্কা দুটোই করতে হবে। দুটোই যদি নেগেটিভ হয় তাহলে বুঝলেন এই দিস ইজ নট আঙ্কা শেড ভাস্কুলাইটিস। যদিও 10% কেসে হতে পারে আমি বলেছি, কিন্তু তারপরে আপনি যে না তাহলে মনে হয় এটা আঙ্কাশিয়াস ভাস্কুলাইটিস। আঙ্কাশিয়াস ভাস্কুলাইটিস না হলে তাহলে আপনি তখন আপনার কাজ হবে যে ওটা কি যদি স্কিন ইনভলভমেন্ট, স্কিন বায়োপসি করা। স্কিন বায়োপসি করে দেখেন যে এখানে কি লিকোসাইটোক্লাস্টিক লিশন আছে কিনা, লিকোসাইটোক্লাস্টিক ফিচারটা আছে কিনা, ভাস্কুলাইটিস এর ফিচার, এবং তার সঙ্গে আইজি ডিপোজিশন আছে কিনা, তাহলে আপনি বুঝবেন এটা আইজি ভাস্কুলাইটিস। না হলে এটা আইজি ভাস্কুলাইটিস না। আইজি ভাস্কুলাইটিস না হলে এটা অন্য কি ফিচার আছে। তারপরে আপনি দেখলেন, তারপরে যেটা কমন, যেটা ইমিউন কমপ্লেক্স মেরিড ভাস্কুলাইটিস, সেটা হচ্ছে ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস। তো ক্রায়োগ্লোবুলিন আপনি ইউ ক্যান টেস্ট ফর ক্রায়োগ্লোবুলিনস। আচ্ছা, এটা গেল একটা। আর যদি আপনি দেখেন যে আঙ্কা, হ্যাঁ আঙ্কা পজিটিভ, এটা কি এমপি আঙ্কা না PR3 আঙ্কা? কারণ আপনার যদি আপনার এমপি অঙ্কা হয় তাহলে কিন্তু ইটস লাইকলি যে ইটস এমপিএ। হ্যাঁ, আর যদি PR3 অঙ্কা হয় তাহলে আপনাকে এমপি অঙ্কা লাইকলি এমপিএ অথবা ইজিপিএ হতে পারে। আর যদি PR3 অঙ্কা পজিটিভ হয় ইট ইজ লাইকলি জিপিএ। তো আর যদি এমপি অঙ্কা নেগেটিভ হয়, তো সুতরাং এমপি অঙ্কা আমাদের মনে রাখা কিন্তু সহজ। এমপি অঙ্কা এমপিএ তে পজিটিভ হয়। এমপি অঙ্কা যদি পজিটিভ হয় এমপিএতে মোর দ্যান 90% কেসেস পজিটিভ এমপি অঙ্কা, এবং ইজিপিএতে আপ টু 70% পেশেন্ট আর পজিটিভ ফর এমপি অঙ্কা। আর যদি PR3 অঙ্কা পজিটিভ জিপিএ। তার সঙ্গে আপনি অন্য ফিচার গুলো দেখলেন যে অ্যাজমা ইসোনোফিলিয়া আছে কিনা, আপনার অন্যান্য কিডনি ইনভলভমেন্ট কি ধরনের কিডনি ইনভলভমেন্ট আছে, অন্যান্য লাং ইনভলভমেন্ট আছে কিনা, আপনার লাঙে কি ক্যাভিটি নোডিউলস আছে কিনা, লাঙের ইনভলভমেন্টটা কেমন, সেগুলো সবকিছু দেখে আপনি তখন ইউ উইল কাম টু এ ডায়াগনোসিস যে এটা কি টাইপের স্মল ভেসেল ভাস্কুলাইটিস। বোঝা গেল? স্যার খুব ক্লিয়ার বোঝা গেল। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমি শুধু স্কিনের লেশন দেখে যদি আমরা যেটা করে স্যার আউটডোরে বা যেটা করে যে ওরাল স্টেরয়েড দিয়ে দেয়। না, এটা তো ভুল। আপনি স্কিনের লেশন দেখার পরে আপনাকে বের করতে হবে, দেখতে হবে এটা কি সিস্টেম ইনভলভমেন্ট আছে কিনা, সিস্টেমিক নেচার। মানে কারণ ইট ক্যান বি মাল্টি সিস্টেম ভাস্কুলাইটিস, মানে সিস্টেমিক ভাস্কুলাইটিস উইথ কিউটিনিয়াস ফিচার্স। সেটাই স্যার, মানে আমার কথা হলো স্যার সবাই যদি এতটুকু যদি একটু সতর্ক হয়, যেমন লাংস এর ইনভলভমেন্টটা যদি একটু খেয়াল করে, রেনাল ইনভলভমেন্ট আছে কিনা, কিডনি ইনভলভমেন্ট আছে কিনা, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা, আছে স্যার সেগুলো এখানে আছে, সব দেখতে হবে। মানে এটাই মানে সবার কাছে আমারও যে অ্যাপিল যেটা থাকলো যে আমি যেরকম পালপেবল পারপোরা দেখি বা যদি মনে হয় ভাস্কুলাইটিস দেখলেই মানে সবাই যেটা করে স্যার দেখা গেল যে ওই মানে ইনিশিয়ালি স্টেরয়েড দিয়ে দেয়। না, এটা আসলে ঠিক না, কারণ আপনি মিস করে যেতে পারেন, কারণ ওই স্টেরয়েড কিন্তু ক্যান মাস্ক দ্য আদার ফিচার্স। হ্যাঁ, কারণ তাহলে আপনি কিন্তু ইউ হ্যাভ মিস দ্য ডায়াগনোসিস, এবং পেশেন্টকে আলটিমেটলি সে কিন্তু একটা এতে ফেলাই দিবে স্যার। পেশেন্ট পরে আরো খারাপ অবস্থা নিয়ে আসবে।
অন্তত বেসিক অন্তত এখন স্যার অনেকে যেটা কোশ্চেন করছে স্যার যে আমাদের তো অনেকে যে সেটআপে কাজ করে ইভেন আমি হয়তো স্যার মানে আনকা টেস্ট অনেক কিছু তো বা বায়োপসি অনেক কিছু আমি নিজেও করতে পারতেছি না। অন্তত যদি টেস্ট করতে না পারো অন্তত একটা বেসিক ইউরিনারি ক্রিয়েটিনিন একটা ইনফরমেশন দিচ্ছে, একটা সিবিসি একটা ইনফরমেশন দিচ্ছে, একটা হেপাটাইটিস চিন্তা করলো ওইটাও মানে ইনফরমেশন কিন্তু স্যার বেসিক থেকে মানে 90% কিন্তু বেসিক ইনফরমেশন আসলে স্যার কভার হয়ে যায় যদি নলেজটা থাকে। হুম, মানে ওকে, এখন কেউ যদি তারপরে হ্যাঁ মানে অনেকে এখন স্যার কোশ্চেনটা করতেছে যে স্যার আনকা তো আমি আমার লিমিটেড রিসোর্স থেকে করতে পারতেছি না মানে বা বায়োপসি করতে পারতেছি না মানে তাদের জন্য বলতেছি মানে স্যার যদি পুরোটা যদি খেয়াল করে মানে শুধু ইনভলভমেন্ট গুলো যদি ভাস্কুলারিটির সাথে একটু মিলাইতে পারে, রিনালের সঙ্গে ভাস্কুলারিটিস আছে, লাংসের সঙ্গে ভাস্কুলারিটিস ব্যাপার আছে। হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্রড পিকচার। আপনি যদি মানে টানেল ভিশন হয়ে যায় আপনার, তাহলে ইউ উইল মিস ডায়াগনোসিস। আপনাকে এই এই জন্যই তো আপনার সবগুলো ভাস্কুলারি জানতে হবে। সবগুলো ভাস্কুলারি যখন আপনি জানবেন তখন কিন্তু আপনার আপনার চান্সেস অফ মিসিং দ্য সিস্টেমিক নেচার অফ দ্য ইলনেস উইল বি লেস। আদারওয়াইজ ইউ মাইট মিস যে আপনি হয়তো পেশেন্টটা হয়তো দেখা গেল যে পেশেন্টটা মানে একটা অ্যাজমা পেশেন্ট আসলো, অ্যাজমা নিয়ে প্রেজেন্ট করলো, কিন্তু সে যদি মিস করে যায় যেটা আসলে অ্যাজমা না, ইট ইজ ইজিপিএ, তাহলে কিন্তু একটা বড় ভুল করে ফেলবে না। যেমন আপনার একটা চেস্ট ফিজিশিয়ানের কাছে গেল, সে ভাবলো যে অ্যাজমা, কারণ ইজিপিএ তে কিন্তু অ্যাজমাই হয়, বাট ইট ডাজন্ট রেসপন্ড টু ট্রিটমেন্ট। সুতরাং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই জিনিসটা অ্যাসেস করতে হবে, এটা কি আসলে অ্যাজমা or something else. যখন একটা অ্যাজমা দেখেন ট্রিটমেন্ট রেসপন্ড করতেছে না এবং দ্যার ইজ মার্কড ইসোনোফিলিয়া, ইউ শুড হ্যাভ এ সাসপেকশন অফ ইজিপিএ। কিন্তু আপনি না জানেন, ইউ উইল নট সাসপেক্ট ইজিপিএ ইন দিস পেশেন্টস। থ্যাংক ইউ স্যার। যেহেতু আপনি স্যার নেফ্রোলজিস্ট হিসেবেও স্যার কাজ করছেন, একজন কোশ্চেন করছে when renal biopsy is needed, রেনাল renal বায়োপসি, biopsy কোন হ্যাঁ সময় করবো স্যার আমি? হ্যাঁ, রেনাল বায়োপসি আমরা কিন্তু এই পেশেন্ট প্রেজেন্টস উইথ আরপিজিএন আমরা সবসময় রেনাল বায়োপসি করি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা দেখতে চাই দুটা জিনিস, একটা হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলাইটিস কিনা। ক্রিসেন্টিক যদি হয় তাহলে পেশেন্টের চিকিৎসাটা ডিফারেন্ট দেন নন ক্রিসেন্টিক গ্লোমেরুলাইটিস। সেজন্য আমরা ক্রিসেন্টিক গ্লোমেরুলাইটিস সেটা দেখার চেষ্টা করি। সেজন্য আমরা কিন্তু আরপিজিএন নিয়ে কেউ প্রেজেন্ট করলে আমরা ইউজুয়ালি we do renal biopsy in all patients, in all our patients, if it is possible to do the biopsy. একটা ভালো কোশ্চেন স্যার। স্যার ডু উই কনসিডার আইজিএ ভাস্কুলাইটিস when we diagnosis as a case of HSP? কোশ্চেনের মধ্যে কোশ্চেন ডু উই কনসিডার আইজিএ ভাস্কুলাইটিস when we আইজিএ ভাস্কুলাইটিস তো স্যার এখন আরেক মানে এইচএসপি তখন স্যার আমি যদি জানি আরেক নাম আইজিএ ভাস্কুলাইটিস। ও এইচএসপি তার নাম একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। আইজিএ এখন স্যার ভাস্কুলাইটিস যেটা বলে এখন স্যার এটারও কিন্তু স্যার এখন স্যার হেনক্সলেন না বলে এখন আইজিএ ভাস্কুলাইটিস বলে না, এখন বলে আইজিএ ভাস্কুলাইটিস। আর স্যার এটা আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে স্যার মানে হাউ কমন এন্ড হুইচ ওয়ান ইজ মোস্ট কমন আনক্যাস্টেড ভাস্কুলাইটিস ইন আওয়ার কান্ট্রি, বা আপনার এই ব্যাপারে স্যার এক্সপেরিয়েন্স কিরকম স্যার? আনকা হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা প্রচুর এমপিএ পাই, মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, এবং জিপিএ ইজিপি আমরা কম পাই আর কি। এমপিএ পাই এবং জিপিও পাই, জিপিও পাওয়া যায়। জিপি আমরা পেয়েছি অনেকগুলো, অনেকগুলো আমার একটা পাবলিকেশন আছে জিপিএ নিয়ে, তো জিপি আমরা পেয়েছি এবং এমপিও পাই আমরা। এই দুটোই কমন। ইজিপি আমাদের মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজিপি কম, যদিও আমি এখন এক্সাক্ট ডাটা বলতে পারবো না। এমপিএম জিপিএ দুটোই পাওয়া যায়। Sir, role of plasmapheresis in IgA vasculitis. In IgA vasculitis. IgA vasculitis is IgA vasculitis plasmapheresis খুব একটা রোল নাই। IgA vasculitis মানে হেনক্সল না, IgA vasculitis রোল নাই প্লাজমাফেরেসিসের। বরঞ্চ প্লাজমাফেরেসিসের রোল আছে আনকা অ্যাসিড ভাস্কুলাইটিস। আনকা অ্যাসিড ভাস্কুলাইটিসে যদি আপনার ক্রিয়েটিনিন মোর দ্যান 300 মাইক্রোমোল হয় এবং যদি পেশেন্টের লাং ইনভলভমেন্ট থাকে তাহলে প্লাজমাফেরেসিস করা যেতে পারে, প্লাজমা ইন্ডিকেটেড। এটা হচ্ছে কোশ্চেন করছে স্যার যদি এটা মানে এইচএসপি তে রেনাল বায়োপসি তো স্যার আমি এইচএসপি ডায়াগনোসিস তো স্যার স্ট্রেট কাট
স্ট্রেট কাট স্যার। স্যার এইচএসপিতে মানে আইজি ভাস্কুলাইটিসে আমরা সাধারণত বায়োপসি করি না যদি স্কিন বায়োপসি থেকে ডায়াগনোসিস হয়ে যায়। যদি ডায়াগনোসিস না হয় অনেক সময় কি আইজি ভাস্কুলাইটিস এনোশিয়াল পারপুরা আমি যে টেট্রাট বলছি সেটা সবকিছু থাকে না, সব ফিচার গুলো নিয়ে প্রেজেন্ট করে না, শুধু থাকে না স্যার। হ্যাঁ থাকে না, তো তখন আমাদেরকে বায়োপসি করতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে বায়োপসি করতে হয় যদি ইফ উই হ্যাভ এনি সাসপিশন যে এটা ইট ক্যান বি সামথিং এলস, তখন আমরা কিডনি বায়োপসি করি। কিডনি বায়োপসি করি এবং যদি আইজি ভাস্কুলাইটিস আমরা মোটামুটি সব ফিচার থাকে এবং স্কিন বায়োপসিও আমরা করতে পারি, তাহলে হয় কিডনি বায়োপসি না করলে ইউ ক্যান ডায়াগনোস ইট অ্যাজ আইজি ভাস্কুলাইটিস। এবং স্যার বায়োপসি ইউজুয়ালি 24 মানে ফ্রেশ লেশন থেকে করলেই ভালো, 24 to 48 আওয়ারের মধ্যে। হ্যাঁ সেটা স্কিন লেশন থেকে, হ্যাঁ স্কিন লেশন থেকে যদি মানে স্কিন লেশন থেকে যারা করবে আর কি, স্কিন লেশন থেকে যারা করবে। আর স্যার এখানে আরেকটা কোশ্চেন করছেন স্যার, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন ট্রিটমেন্ট ইন আনকা পজিটিভ এন্ড নেগেটিভ ভাস্কুলাইটিস? হ্যাঁ there is difference ডেফিনেটলি। তার কারণটা হচ্ছে যে আনকা অ্যাসিড ভাস্কুলাইটিসের প্রধান সমস্যা কিন্তু হচ্ছে রেনাল ইনভলভমেন্ট, এবং এই আনকা অ্যাসিড ভাস্কুলাইটিসের পেশেন্টরা মারা যায় হচ্ছে এই র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য। সুতরাং এখানে আপনার অ্যাগ্রেসিভ, আমি তো আসলে আনকা অ্যাসিড ভাস্কুলাইটিস ট্রিটমেন্ট এখনো বলি নাই, বললে পর আপনারা বুঝতে পারবেন। ওকে স্যার, তাহলে আমরা নেক্সট পার্টে যাই স্যার। একটু প্রসিড করি তারপরে অনেক আমাদের আসলে এত কোশ্চেন জমতেছে, স্যার বই করে ফেলা যাবে স্যার। ওকে স্যার, আপনি প্রসিড হ্যাঁ করুন। মানে people are getting interested, it's a good sign আর কি। স্যার আসলে ভাস্কুলাইটিসে কিন্তু স্যার আপনি আজকে সেশনেই মানে আমার কাছে মনে হচ্ছে স্যার আরো কয়েকটা নিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এত তো সম্ভব না। আপনি স্যার প্রসিড করেন। আচ্ছা আমরা প্রসিড করি। হ্যাঁ জি স্যার। Management of ANCA vasculitis. Timely diagnosis and rapid institution of appropriate immunomodulatory therapy is critically important for optimal renal outcome in patients with ANCA glomerulonephritis. তার মানে হচ্ছে in ANCA vasculitis, those who present with glomerulonephritis, it is important to rapid institution of appropriate immunomodulatory therapy. এবং এই জন্য আমরা বলি time is nephrons, because if you lose time, you lose nephrons. এবং সেই জন্য you should start treatment as early as possible, as early you can diagnose the case. এবং এখানে প্রিন্সিপালস অফ থেরাপি দুইটা, একটা রেমিশন ইন্ডাকশন আর রেমিশন মেইনটেনেন্স। এখানে প্রথম কথা হচ্ছে আমরা একটা রেমিশন ইনডিউস করব এবং রেমিশন ইন্ডাকশনটা চলবে ফার্স্ট 3 to 6 months, and then we'll have to maintain the remission maintenance. দুইটা ফেজ আছে ট্রিটমেন্টের, remission induction and remission maintenance. Remission maintenance till 18 month to 24 months. Remission induction আমরা কি দিয়ে করতে পারি? গাইডলাইন্স গুলো কি রেকমেন্ড করে? All guidelines recommend pulse methylprednisolone 250 mg to 1000 mg, মানে 1 gram for 3 days, followed by oral prednisolone 1 mg per kg per day. এটা সব গাইডলাইনের একটা কমন রিকমেন্ডেশন আছে। এটা যদিও তাদের কনসেনসাস নাই অল দ্য গাইডলাইন্স এর, যে আমরা গ্লুকোকর্টিকয়েড থেরাপি কিভাবে টেপার করবো কিংবা কতদিন দিব, এটা নিয়ে একটু কনফিউশন আর কি, বিভিন্ন গাইডলাইনে বিভিন্ন রকমের দেওয়া আছে। Cyclophosphamide with high dose glucocorticoids for patients with severe disease as first line by all guidelines. সুতরাং pulse methylprednisolone দিব এবং তার সঙ্গে আমরা cyclophosphamide দিব with high dose glucocorticoid for patients with severe disease as first line by all, সব গাইডলাইনে এটা ফার্স্ট লাইন বলা আছে cyclophosphamide. Rituximab with high dose glucocorticoids is recommended as first line when cyclophosphamide is contraindicated or non-preferred. আমাদের cyclophosphamide না দিতে চাই, যেমন ধরেন একটা young adult female or male, কারণ cyclophosphamide can cause gonadal toxicity, সেই জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা you can use rituximab with high dose glucocorticoid, এটাও ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে রিকমেন্ড করা হয়। Plasma exchange may be considered in patient with creatinine more than 500 micromole per liter, RPGN, pulmonary hemorrhage, or if the patient is refractory to treatment with high dose glucocorticoid plus cyclophosphamide or rituximab. সুতরাং আমরা যদি রেনাল ফেলিয়ার থাকে, বিশেষ করে creatinine more than 500 micromole, rapidly progressive glomerulonephritis কিংবা pulmonary hemorrhage থাকে, সেই ক্ষেত্রে আমরা প্লাজমাফেরেসিস বা প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি। এখন আমাদের সাইক্লোফসফামাইড ভালো, রিটুক্সিমাব ভালো অ্যাজ রিমিশন ইন্ডাকশন, সেটা বেশ অনেকগুলো ট্রায়াল হয়েছে, তার মধ্যে দুইটা খুব ইম্পর্টেন্ট, খুবই ফেমাস ট্রায়াল, একটা হচ্ছে রেইব ও রিটুক্সিভাস।
রিটুক্সমাস and RAVE ট্রায়াল, এবং দুটো ট্রায়ালই কম্পেয়ার করছে, একটা ওরাল একটা হচ্ছে এগেনস্ট ওরাল সাইক্লোফসফামাইড আর আরেকটা হচ্ছে এগেনস্ট ইনজেক্টেবল সাইক্লোফসফামাইড। সুতরাং এবং দুটাতেই তারা দেখিয়েছে রিডাকশন থেরাপি ইজ অ্যাজ গুড অ্যাজ সাইক্লোফসফামাইড ট্রিটমেন্ট ফর ইন্ডাকশন অফ রিমিশন ইন সিভিয়ার আনক্যাশিয়েট ভাস্কুলাইটিস and may be superior in relapsing disease. সুতরাং rituximab therapy is as good as cyclophosphamide in the treatment for induction of remission in severe uncapsular vasculitis and may be superior in relapsing disease. এখন remission maintenance কি দিয়ে করব আমরা? Therapy or methotrexate are universally recommended by all guidelines for remission maintenance. Use mycophenolate mofetil in patients intolerant to azathioprine. The patient azathioprine tolerate করতে না পারে সেই ক্ষেত্রে আমরা mycophenolate mofetil দিতে পারি। Avoid methotrexate if GFR is less than 30 ml per minute. The Canadian Vascular Guideline Canadian Vasculitis Guideline recommend use of rituximab for remission maintenance after rituximab induction, especially in PR3 ANCA positive patients. মানে যাদেরকে আমরা রিমিশন ইন্ডাকশন করেছিলাম রিটুক্সিমাব দিয়ে, তাদের বেলায় ওরা অ্যাডভোকেট করেছে যে টু ইউজ rituximab as a drug for remission maintenance. Patients with PR3 ANCA or GPA are more likely to relapse than patients with MP ANCA. PR3 ANCA অথবা GPA এদের relapse rate বেশি MP ANCA পজিটিভ পেশেন্টের চেয়ে। এবং এই রিমিশন মেইনটেনেন্সটা ডিউরেশন 18 to 24 months এবং লঙ্গার ডিউরেশন ফর PR3 ANCA পেশেন্টস। PR3 ANCA মানে GPA তে relapse rate is high, সেজন্য GPA তে longer duration of treatment দেওয়া হয়, এবং তবে সবার জন্য 18 to 24 months, but in GPA you can give even longer than this, longer than 24 months. সুতরাং longer duration can কোনো guideline advocate করেছে to continue steroids for more than 3 years. সুতরাং এটা controversy আছে duration of treatment নিয়ে, but common some consensus হচ্ছে 18 to 24 months আপনাকে দিতে হবে। মেইন রিসেন্ট ট্রায়ালটা হচ্ছে একটা ট্রায়াল করা হয়েছিল যে where they compared rituximab against azathioprine as remission maintenance. এখানে rituximab দেওয়া হয়েছিল 500 mg IV every 6 months, এবং they're compared with azathioprine, এবং দেখা গেছে যে এটা হচ্ছে azathioprine, এটা হচ্ছে rituximab। দেখা গেছে যে relapse-free survival azathioprine is less than rituximab. 29% relapse chilo in azathioprine compared to 5% relapse in rituximab. So rituximab is a good agent for maintenance remission of for maintaining remission. Okay, this is about uncapsular vasculitis treatment. আমি আর ডিটেইলে যাচ্ছি না। আচ্ছা, আমরা এখন variable vessel vasculitis নিয়ে একটু কথা বলবো। Variable vasculitis with no predominant type of vessel involved that can affect vessel of any size, small, medium, and large, and any type, arteries, veins, and capillaries. Vasculitis that are included in this category are Behçet's disease and Cogan syndrome, neither of which frequently affect the kidneys. এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই variable vasculitis গুলো কিডনি খুব একটা ইনভলভ করে না, এবং এই Behçet's disease এবং Cogan syndrome এই দুটো হচ্ছে variable vasculitis because they can inflict large, medium, small, সব ধরনের vessel can be involved. Behçet's disease সম্বন্ধে একটু কথাবার্তা বলে নিই আমরা। Characteristically, Behçet's disease targets small arteries and venules. It is more common in Silk Road countries around the Mediterranean মানে মধ্য সাগরের পারে আশেপাশে যে দেশগুলো আছে সেসব দেশে বেশি হয়, and in Japan. Strong genetic association with HLA-B51. কালকে গতকাল কেউ জেনেটিক নিয়ে কথা বলছিলেন, স্ট্রং জেনেটিক অ্যাসোসিয়েশন HLA-B51, যাতে HLA-B51 পজিটিভ তাদের Behçet's disease বেশি হয়। এবং Behçet's disease এর ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে রিকারেন্ট ওরাল আলসারেশন, ডিপ অ্যান্ড মাল্টিপল, আনলাইক অ্যাবসেস আলসার। অ্যাবসেস আলসার সাধারণত মাল্টিপল হয় না, হতে পারে, ইউজুয়ালি মাল্টিপল হয় না অ্যাবসেস আলসার, এন্ড এটা অ্যাবসেস আলসার থেকে ডিপ হয় অ্যান্ড মাল্টিপল, and last for 10 to 30 days. Abscess ulcer has been last করে না, and last for 10 to 30 days. So the recurrent oral ulceration, recurrent genital ulceration, and there is also ulceration in the genitalia. Skin lesions পাওয়া যেতে পারে, erythematosum, acneiform nodules, papulopustular lesions, এই ধরনের skin lesions. You can get all these types of skin lesions in Behçet's disease.
Eye lesions like anterior uveitis, posterior uveitis, retinal vasculitis also can be found in Behçet's disease. Behçet's important একটা feature হচ্ছে একটা ক্যাস্টের feature হচ্ছে pathology test. Pathology test মানে হচ্ছে আপনি যদি স্কিনের একটা জায়গা প্রিক করেন একটা নিডল দিয়ে এবং আপনি দেখবেন 48 hours এর মধ্যে ওখানে একটা পাস্টিউল তৈরি হচ্ছে, এটাকে বলে pathology test. এই pathology test is characteristic feature of Behçet's disease. সুতরাং আপনি যদি সাসপেক্ট করেন Behçet's disease, আপনি এই টেস্টটা করতে পারেন, just prick the skin with a needle and look for the evidence of pustule formation within 48 hours. The Behçet's disease, you can see oral ulceration, eye involvement, genital ulcerations. There is also ulceration in the tongue as well. So you can see ulcers in the tongue, multiple ulcers in the tongue, and ulcers in the scrotum, genitalia. So these are features of Behçet's disease. Criteria for diagnosis of Behçet's disease is recurrent oral ulceration at least 3 times in last 12 months, plus 2 of the following. The recurrent oral ulceration পাওয়া যায় এবং at least 3 times in last 12 months এর মধ্যে, এবং তার মধ্যে এর সঙ্গে যে এই নিচের যে কোনো দুইটা থাকে, recurrent genital ulceration, skin lesions, eye lesions, or positive pathology test. এর মধ্যে যে কোনো দুইটা যদি থাকে, you can diagnose the case as Behçet's disease. If you get recurrent oral ulceration at least 3 times in the last 12 months, plus any 2 of the following, recurrent genital ulceration, skin lesion, eye lesion, or positive pathology test, then you can diagnose this case as Behçet's disease. Treatment of Behçet's disease, oral and genital ulceration can be managed with a combination of colchicine and topical glucocorticoid preparations. Oral and genital ulceration যদি শুরু থাকে, you can manage those. Glucocorticoid immunosuppressant as have been indicated for uveitis. The patient uveitis থাকে, you can go for glucocorticoid and immunosuppressant and azathioprine. Anti-TNF therapy and/or thalidomide may be required for refractory patients. Refractory patients you can treat with anti-TNF therapy or thalidomide. Now, Cogan syndrome. Cogan syndrome-টা খুব সহজ ব্যাপার। এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে vestibulo-auditory dysfunction, আর একটা হচ্ছে interstitial keratitis. It involves inner ear and eye. মানে inner ear মানে হচ্ছে inner ear involve করে এবং চোখ involve করে, eyes involve করে। সুতরাং এটি Cogan syndrome is characterized involvement of the inner ears and eyes presenting with vestibulo-auditory dysfunction, interstitial keratitis. It occurs mainly in young white adults in the 3rd decade of life as they present with interstitial keratitis and hearing loss. So a patient can present with hearing loss and interstitial keratitis. The mean age of onset is 25 years. This is a rare syndrome, in fact. It's a rare disorder, 250 cases reported so far. So Cogan syndrome is a rare disorder with around 250 cases reported. So usually shows a response to steroid treatment. So this is the interstitial keratitis in Cogan syndrome. So Cogan syndrome, you can get uveitis and keratitis in both eyes, and sensorineural hearing loss, non-pruritic rash. You can get pruritic rash to vasculitis. DSR is raised, CRP also is raised, and you can get other features, non-specific features of weight loss, myalgia, and fatigue in Cogan syndrome. Now, the clinical clues to delineate vessel types in vasculitis. এটা আমরা একটু বলি যে কি ক্লু আপনাকে দিয়ে আপনি ধরতে পারবেন যে এটা কি টাইপের ভাস্কুলাইটিস। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস আমরা বলি যে অ্যাওর্টা এন্ড গ্রেট ভেসেল, সাবক্লাভিয়ান, ক্যারোটিড এগুলো। মিডিয়াম ভেসেল আমরা বলি আর্টারিজ আপ টিল arteries with muscular wall, সেগুলোকে আমরা বলি মিডিয়াম ভেসেলস। স্মল ভেসেল and capillaries, arterials and venules. Large vessel vasculitis এর important feature হচ্ছে absent pulse, asymmetric blood pressure, claudication, blindness and stroke. এই ধরনের ফিচারগুলো যদি কেউ নিয়ে আসে তাহলে you should think about large vessel vasculitis. Absent pulse, asymmetric blood pressure, claudication, leg or arm or leg claudication or jaw claudication, blindness or amaurosis fugax or stroke. Medium vessel vasculitis, if patient are present with mononeuritis multiplex, wrist drop or foot drop, mesenteric ischemia, hypertension due to involvement of the renal arteries,
cutaneous ulcers, especially deep ulcers, and testicular tenderness. So you can think about medium vessel vasculitis. Small vessel vasculitis, palpable purpura, glomerulonephritis, pulmonary hemorrhage. These are the features of small vessel vasculitis. এখানে আমরা just important featureগুলো বলেছি, not all the features. These are the features which will indicate which type of vasculitis this is, the large vessel, medium vessel, small vessels. So if you just remember these features, you can pinpoint your diagnosis. Okay. Now, there are some mimics of large vessel vasculitis, but what are the other diseases which can look like large vessel vasculitis, like coarctation of aorta, can confuse with large vessel vasculitis. Fibromuscular dysplasia. Fibromuscular dysplasia is a disease where there is a proliferation of the cells of the vessel wall and causing narrowing of the lumen of the vessel wall. So usually involves the carotid vessels commonly. So it is fibromuscular dysplasia, radiation fibrosis or retroperitoneal fibrosis. These are the mimics of large vessel vasculitis. You can confuse this diagnosis with large vessel vasculitis. Then the mimics of this is an arteriograph of fibromuscular sphere. You can see it looks like beads on a string. তার মানে মালার মতো মনে হয়, মালার মধ্যে যেমন আমরা পুঁতি দিয়ে যেমন মালা গাঁথি সেরকম আর কি। This is the typical feature of fibromuscular dysplasia. This is not like Takayasu's or giant cell arteritis, because there is no stenosis or narrowing only. So this is fibromuscular dysplasia. The mimics of medium vessel vasculitis, diabetes, leprosy, malignancies. So don't think, if you think of medium vessel vasculitis, also you should also exclude these differential diagnosis. And otherwise, cholesterol embolization syndrome, atrial myxoma, this can confuse with medium vessel vasculitis. So these are the mimics of medial vessel vasculitis. This cholesterol embolization syndrome, there is advanced atherosclerosis, plaques in aorta and large arteries, plaques rupture, so embolization of cholesterol crystals, and this crystal can obstruct small and medium-sized arteries, and also causes foreign body inflammatory reaction, leukocytic infiltration in the vessels. Ischemic, it can cause ischemia of the organ, like ischemic nephropathy or other end organ damage. It can cause ischemic nephropathy or other damage, and ischemic nephropathy can cause hypertension due to induction of meningitis-aldosterone system. So this is cholesterol embolization syndrome. So mimics of small vessel vasculitis are infective endocarditis, antiphospholipid syndrome, meningococcal sepsis, thrombocytopenia, thrombotic thrombocytopenic purpura, disseminated gonococcal infection, HIV or HCV infections, and amphetamine or cocaine addicts. So these can be confused with small vessel vasculitis. So these are the mimics of small vessel vasculitis: infective endocarditis, antiphospholipid syndrome, meningococcal sepsis, like many, because infective endocarditis can have some common features with small vessel vasculitis, like splinter hemorrhage and other skin lesions. Antiphospholipid syndrome can cause thromboembolic phenomena, so it can be confused with small vasculitis. Meningococcal sepsis can cause widespread purpuric rash and other features which can confuse it with small vessel vasculitis. Thrombocytopenia does not cause palpable purpura, it's usually flat purpura, but still it can be confused with purpuric lesions of vasculitis. Thrombotic thrombocytopenic purpura, আপনারা জানেন যে there is widespread thrombosis formations in the small vessels and resulting in thrombocytopenia. So if there is thrombotic, which can cause thrombotic thrombocytopenic purpura. Thrombotic thrombocytopenic purpura usually এখানে পাঁচটা জিনিস থাকে। একটা হচ্ছে thrombocytopenia, একটা হচ্ছে microangiopathic hemolytic anemia, fever, আর হচ্ছে neurological symptom থাকে। Neurological symptom usually in the form of এখানে TTP তে usually neurological symptom থাকে confusion or severe headache, and there can also be renal failure. Disseminated gonococcal infections, HIV, HCV infections, and amphetamine and cocaine addict, all this can confuse with small vessel vasculitis. So that's all about today's discussion. এখন আপনি questions নিতে পারেন। Thank you very much, sir.
একটা হিউজ টপিক। আপনি স্যার একদম পিন পয়েন্ট, আপনি যেটাকে বলেছেন পিন পয়েন্ট করে মানে একটা বিশাল মানে মহাসমুদ্রকে আমাদের সামনে উপস্থাপন করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাজ ইউজুয়াল ওয়ান্ডারফুল, এবং অনেক অনেক কোশ্চেন আছে। কেউ লাইভ কোশ্চেন করতে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যাঁ অ্যালাউ করবেন, কিন্তু টপিক থেকে করেন, মানে হাইপোথেটিক্যাল হ্যাঁ কোশ্চেন। আনরিলেটেড কোশ্চেন করেন না, টপিক নিয়ে করেন। স্যার আপনি প্রেজেন্টেশনটা স্যার করে দেন স্যার, আপনার এটা অফ করে দেন, প্রেজেন্টেশনটা ইয়ে করবো, স্লাইড শেয়ার অফ করে দেন স্যার। সাইড অফ করে দিচ্ছি। ওকে, ওকে, মানে কেউ কোনো লাইভ কোশ্চেন থেকে লাইন দিয়ে আছে, আমি একটা একটা করে আসি। আজকে ফার্স্ট কোশ্চেন আমরা একজন লেডি ডক্টর থেকে নিই, কারণ গতকাল কোনো কোশ্চেন করেন নেই। হাবিবা আমাকে প্যানেল আমাকে করো নাই? হাবিবা আমাকে একটু কো প্যানেলিস্ট করে দাও। ওকে, ডাক্তার জেরিন তাসনিম আপনাকে অ্যালাউ করতেছি। স্যার আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে কোশ্চেন করবেন সবাই। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। প্রথমত বলেন। বিশেষ করে যেই ইজিপিএ, এমপিএ বা জিপিএ যে পেশেন্ট গুলো থাকে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার পর স্যার ট্রিটমেন্ট ফেলিওর হয়েছে কিনা বা স্যার রিল্যাপস হয়েছে কিনা, স্যার এটা আসলে কিভাবে বোঝা যাবে? যে আমার ব্যাপার রিল্যাপস হলে তো আমি বলেছি যে আমাদের এই এমপিএ, জিপিএ, জিপিএ এর মূল কনসার্নই হচ্ছে কিডনি ইনভলভমেন্ট। হ্যাঁ, তো সুতরাং আপনি যখন রিল্যাপস হবে তখন তো আপনি বুঝতে পারবেন আবার পেশেন্টের প্রোটিনুরিয়া, হেমাচুরিয়া, আরবিসি কাস্ট এগুলো আসতে শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের রিল্যাপস হচ্ছে। প্লাস পেশেন্ট উইল বি সিমটোম্যাটিক, এবং তাদের বিভিন্ন রকমের যেগুলো সিমটম আগে ছিল সে ধরনের সিমটম গুলো থাকবে। তো সুতরাং আপনার এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। প্লাস আপনি ইনভেস্টিগেশন করলে দেখবেন যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ইউরিনারি যে অ্যাবনর্মালিটিস গুলো বললাম সেগুলো আপনার রিঅ্যাপিয়ার করছে, তখন তো বুঝতে পারেন যে আপনি পেশেন্ট রিল্যাপস হচ্ছে। প্লাস পেশেন্টের আপনার সিস্টেমিক ফিচার্স গুলো চলে আসবে, যেমন ধরেন ফিভার, আগে যেসব নন স্পেসিফিক ফিভার, আর্থালজিয়া, মায়ালজিয়া, এই ফিচার গুলো থাকবে। সুতরাং পেশেন্ট ফিলিং অফ আনওয়েল সেগুলো থাকবে। স্যার আমার আরেকটা ব্যাপার ছিল যে স্যার ট্রিটমেন্ট ফেলিওর বলে স্যার কিছু হয় কিনা, যে ইন্ডাকশন আমি রেমিশন। ট্রিটমেন্ট ফেলিওর হবে না, ট্রিটমেন্ট ফেলিওর তো হতে পারেই, ট্রিটমেন্ট ফেলিওর হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ হচ্ছে সবাই যে রেসপন্ড করবে ট্রিটমেন্টে এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, সব পেশেন্ট তো রেসপন্ড করে না। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি টাইমলি ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে পারলেন কিনা। আপনি যদি টাইমলি ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে পারেন, দ্য চান্সেস অফ ট্রিটমেন্ট সাকসেস ইজ কোয়াইট হাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি দেরি করে ফেলেন, মানে এই বিশেষ করে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে, এই প্রেসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে ইউ লুজ নেফ্রনস, তাহলে যেটা হবে যে একটা হতে পারে যে পেশেন্ট রেসপন্ড নাও করতে পারে, আর একটা হচ্ছে যে পেশেন্ট রেসপন্ড করলেও পেশেন্ট উইল হ্যাভ সাম অ্যামাউন্ট অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, এবং যেটা ভবিষ্যতে আর প্রোগ্রেস করবে। সুতরাং সেই জন্য আপনাকে যত তাড়াতাড়ি পারা যায় ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে হবে, এবং প্রেফারেবলি উইথ wholehearted treatment. You start with pulse methylprednisolone, followed by oral prednisolone, and plus cyclophosphamide or rituximab. ওকে, থ্যাংক ইউ ডক্টর জেরিন। আর কোশ্চেন না প্লিজ, আপনাকে এখানে থামাচ্ছে কারণ প্রচুর কোশ্চেন আছে। ওকে, নেক্সট ডক্টর জান্নাতুল ফেরদৌস, আপনাকে অ্যালাউ করি। সবাই একটা একটা করে নেই, একটা একটা করে কোশ্চেন করেন। হ্যাঁ, সবাইকে সুযোগ দেন। ডক্টর জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, সবাইকে সুযোগ দেন। মাকামাম মাহমুদ অ্যালাউ করে রাখলাম, কিন্তু প্রাসঙ্গিক থাকেন। হ্যাঁ, বাইরে চলে যায়েন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অসাধারণ প্রেজেন্টেশন স্যার। স্যার আমার হচ্ছে কয়েকটা বিষয় জানার ছিল। বলেন। আজকের ক্লাস থেকে একটা প্রথমে জিজ্ঞেস করে নিয়েছে, আমরা অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে হাই ডোজ স্টেরয়েড দিচ্ছি, এর সাথে ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে অনেক সময় অন্যান্য কিছু কথাটা দিচ্ছি। পরিষ্কার বোঝা যাচ্ছে, একটু আবার একটু। মাকামাম তোমার মোস্ট প্রবাবলি স্পিকার বা কোনো কিছু একটু করতেছে, একটা কোশ্চেনই করতে পারবে, একটা, নট মোর না, দ্যান ওয়ান। কোশ্চেনটা বলেন, আমি বুঝতে পারিনি এই কোশ্চেন। আমার কোশ্চেনটা আবার করো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন বুঝতে পারছি। জি স্যার। স্যার আমরা অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে হাই ডোজ স্টেরয়েড দিচ্ছি, এর সাথে ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে অ্যাজাথারপিন বা অন্যান্য ড্রাগস গুলো দিচ্ছি, মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি স্যার। এই ক্ষেত্রে নিমোসিস্টিস জিরোভিসি প্রোফাইল্যাক্সিস আমরা কখন দিব স্যার?
মানে শুরু থেকেই দিতে শুরু করবো কিনা, যে যখনই স্টেরয়েডের ডোজ প্রেডনিসোল মোর দেন 20 এর সাথে আরেকটা হ্যাঁ, ইমিউনোসাপ্রেসেন্ট আপনি আছে, আপনি তখন থেকেই শুরু থেকে শুরু করতে পারেন। শুরু হ্যাঁ, শুরু থেকে শুরু করতে পারেন। প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট ফর নিউমোসিস্টিস জেরোভিস কিংবা আপনার সেটা আপনি শুরু থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। এটা আপনি যেহেতু আমরা হাই ডোজ স্টেরয়েড দিচ্ছি এবং তার সঙ্গে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেমন সাইক্লোভাসমাইড কি রিটুক্সিম্যাব দিচ্ছি, তো আপনি এটা ওই প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট দিতে পারেন, সমস্যা নেই। স্যার বিগত ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। ওকে, লাস্ট কোশ্চেন। স্যার পলিআর্টারিটিস নোডোসাতে আমরা হাইপারটেনশন ম্যানেজমেন্ট করবো কিভাবে? পলিআর্টারিটিসের সাথে প্রথমত হচ্ছে যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে। পলিআর্টারিটিসে প্রথম হচ্ছে এখানে পলিআর্টারিটিসে হাইপারটেনশন হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস হওয়ার জন্য। আপনি যদি পারেন, আপনার যদি ফ্যাসিলিটিস থাকে, তাহলে আপনি রেনাল আর্টারির এনজিওপ্লাস্টি করতে পারেন। আপনার পারকিউটেনিয়াস ওই ইয়ের মতো করোনারি আর্টারি এনজিওপ্লাস্টি করার মতো। রেনাল আর্টারি ন্যারোয়িং এর জন্যই আপনার কিন্তু পলিআর্টারিটিসে হাইপারটেনশনটা হয়। কারণ রেনাল আর্টারি ন্যারোয়িং এর জন্য আপনার রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই অ্যাক্টিভেশনের জন্য আমরা পেশেন্ট ডেভেলপস হাইপারটেনশন। সুতরাং আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, এখন আমরা হাইপারটেনশন ট্রিটমেন্ট কেন করবো? ট্রিটমেন্ট করি কারণ হাইপারটেনশনের কিন্তু সেকেন্ডারি অনেকগুলো এফেক্ট আছে, যেমন ধরেন স্ট্রোক প্লাস renal itself, it can cause renal impairment. তারপরে হচ্ছে হাইপারটেনশন আপনার কার্ডিয়াক ডিজিজ করবে, সেই জন্য হাইপারটেনশনটাকে আমাদের ট্রিট করতে হবে। যদি পারেন আপনার ফ্যাসিলিটিস থাকে, ইউ শুড গো ফর এনজিওপ্লাস্টি। যদি এনজিওপ্লাস্টি না করা যায়, সুবিধা না থাকে, তাহলে আপনি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেবেন, লাইক এনি আদার অ্যান্টিহাইপারটেনশন ট্রিটমেন্ট। এটা সেকেন্ডারি হাইপারটেনশন, সুতরাং এখানে আপনার হয়তো মাল্টিপল ড্রাগ দিতে হবে কিংবা ড্রাগের ডোজ একটু বেশি দিতে হবে, আদার essential hypertension. So you treat hypertension like any other hypertensive patient. এসি ইনহিবিটর বা এআরবি দেওয়ার ক্ষেত্রে কোনো এসি ইনহিবিটর এআরবি দেওয়ার ব্যাপারে আপনাকে চিন্তা বুঝে নিতে হবে। যদি বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে, তাহলে কিন্তু এসি ইনহিবিটর এআরবি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, কারণ দ্যাট ক্যান প্রিসিপিটেট অ্যাকিউট কিডনি ইনজুরি। হঠাৎ করে আপনার জিএফআর কমে যেয়ে আপনার পেশেন্ট অ্যাকিউট কিডনি ইনজুরি কিংবা অ্যাকিউট রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। সেই জন্য এই এসি ইনহিবিটর এআরবি দেওয়ার ব্যাপারে একটু কশাস থাকা ভালো। যদি ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট হয় তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু বাইল্যাটারাল ইনভলভমেন্ট হলে সমস্যা হবে। শুধু আপনি ইফ ইউ আর নট শিওর যে এটা পলিআর্টারি নোডোসার পেশেন্ট, এটা কি ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল ইনভলভমেন্ট, ইজ বেটার টু অ্যাভয়েড এসি ইনহিবিটরস এন্ড এআরবি। Okay, thank you, Dr. Makamam, for nice questions. Okay, Dr. Mirza Shibli. Thank you, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার ভাস্কুলাইটিসের যে স্যার স্মল ভেসেল ভাস্কুলাইটিসের যে টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে স্যার, ফিভার, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, পালপেবল পারপুরা, এগুলো ছাড়াও কি স্যার সোললি গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা স্যার? এগুলো ছাড়া সোললি শুধু মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস? হ্যাঁ করতে পারে। আপনাকে আসলে বুঝতে হবে যে ভাস্কুলাইটিস গুলো কিন্তু একটা সিঙ্গেল অর্গান ইনভলভমেন্ট নিয়েও প্রেজেন্ট করতে পারে। এবং আমি আসলে একটা জিনিস ইচ্ছে করে আমি বাদ দিয়েছি আর কি, কারণ ওটা আপনাদের যেহেতু এখানে নেফ্রোলজিস্টরা নাই, একটা কিন্তু রেনাল লিমিটেড ভাস্কুলাইটিস বলে একটা কথা আছে। সেখানে দেখা গেছে যে আপনার যেমন এসএলই লুপাস কিন্তু শুধু রেনাল ইনভলভ নিয়ে প্রেজেন্ট করতে পারে এসএলই, আর এমনি এমপিএ কিংবা জিপিএ শুধু রেনাল ইনভলভ নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটাকে বলে রেনাল লিমিটেড ভাস্কুলাইটিস। আর এলভি রেনাল লিমিটেড ভাস্কুলাইটিস টার্মটা আমি ইচ্ছে করে এই আমার প্রেজেন্টেশন বাদ দিয়েছি, যেহেতু এটা মানে এখানে কেউ তেমন হয়তো দু একজন থাকতে পারেন নেফ্রোলজিস্ট, বেশিরভাগই নন নেফ্রোলজিস্ট, সেই জন্য আমরা কিন্তু আমাদের নেফ্রোলজিতে কিন্তু আমরা রেনাল লিমিটেড ভাস্কুলাইটিস বলে একটা টার্ম আছে, সেখানে অনলি কিডনিজ ইনভলভড। জি স্যার। স্যার সেই সাথে স্যার কোশ্চেনটা স্যার, যে ভাস্কুলাইটিস গুলো স্যার রেনাল ইনভলভমেন্ট করছে, তারা তো স্যার সবাই সিকেডি করতে পারে? হ্যাঁ, সিকেডি তো হতে পারে। রেনাল ভাস্কুলাইটিস যদি আমি বলেছি যে আরপিজিএন নিয়ে কমনলি প্রেজেন্ট করে, কিন্তু এটা কিন্তু আরপিজিএন ছাড়াও আপনাকে মানে এর চেয়ে মানে ক্রনিক পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। পোর্টলিউরিয়া, হেমাচুরিয়া, মানে পেশেন্ট মেবি মানে অ্যাসিম্পটোমেটিক এন্ড পেশেন্ট ইউ উইল হ্যাভ পোর্টলিউরিয়া, হেমাচুরিয়া এন্ড সাবনেফ্রোটিক রেঞ্জে পোর্টলিউরিয়া, সেই সব নিয়েও প্রেজেন্ট করতে পারে। সুতরাং আপনি যদি
কোনো পেশেন্টের সিকিডির কারণ খুঁজে না পান, তাহলে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ভাস্কুলাইটিস। জি স্যার। স্যার Okay. একটা কোশ্চেনের সুযোগ না দেওয়া যাবে না স্যার? না না, তুমি একটু রেস্ট নাও প্লিজ, জি স্যার, নতুনদের thank you, সুযোগ দিই। স্যার। জি স্যার। আমি জানি তুমি কোশ্চেন সারা আপনি আমাকে পরে জেনে নিয়ে না। স্যার আমি যেটা প্ল্যান করতেছি কি স্যার, আমাদের যেটা বুক লঞ্চিং সেরিমনি যদি আল্লাহ বাঁচা রেখে আমরা যদি করি, ওই দিন সবাইকে বসাবো, মানে শুধু কোশ্চেন করবে, আনসার দিব, প্রেজেন্টেশনই করবো না স্যার ওই দিন। হ্যাঁ শিওর শিওর, এটা তো আরো ভালো হয়। ফিজিক্যাল হলে কিন্তু ভালো হয়, আরো ভালো। হ্যাঁ না, ফিজিক্যাল এটা করবো, আর সাথে আতিক স্যারও যদি হাজির হয়, আপনি আর আতিক স্যার থাকলে আমার মনে হয় যে মোটামুটি ওই দিন মানে গ্রেট ফান। আতিক স্যার তো ইনশাআল্লাহ অবশ্যই এই ইনশাআল্লাহ, জি। সেশনটা তো আতিক স্যার কাণ্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই দিন শুধু কোশ্চেন আনসারই করবো স্যার, প্রেজেন্টেশন দরকারই নেই, ওকে সবাই পড়ে আসবে। ওকে, ডাক্তার মানস next- ভট্টাচার্য উনি আবদার করছেন ফরিদপুরে করা যায় কিনা। ফরিদপুরে আসলে যাওয়া, ফরিদপুর যেহেতু কাছে, দেখি আপনার কোশ্চেনটা করেন ডাক্তার মানস, আপনি আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। জি জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম থ্যাংক ইউ ফর সাচ আ ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। ভ্যাসকুলাইটিস স্যার আমাদের সবার জন্যই একটা খুব ভয়ের একটা জায়গা স্যার, একটু সহজ হয়েছে স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আপনি স্যার একটা চেস্ট এক্সরে দেখিয়েছিলেন স্যার, ওয়াগনারস গ্রানুলোমাটোসিস এর বোধহয় স্যার। আচ্ছা ওয়েগনেস বলবেন না, জিপিএ বলবেন এখন থেকে। এখন আর এক্সাম্পলস নাই। সরি স্যার, জিপিএ স্যার। হ্যাঁ জিপিএ, ওখানে তো স্যার এক্সরেতে স্যার মাল্টিপল কেভিটারি লেশন স্যার আমরা দেখতে পাচ্ছিলাম স্যার। হ্যাঁ তো স্যার আমাদের স্যার এফসিপিএস অসপিতে স্যার অনেক সময় এরকম স্যার চেস্ট এক্সরে দেওয়া থাকে যেখানে এরকম কেভিটেশন থাকে স্যার। তো স্যার যেখানে ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে স্যার, সেখানে তো স্যার আমরা একটা ক্লু পেতে পারি, কিন্তু স্যার যদি কোনো ক্লিনিক্যাল সিনারিও ছাড়া আমাদের কাছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চায় স্যার, তো সেখানে কি স্যার মানে এখানে কি স্যার অন্য কি কি ডিডি আসতে পারে স্যার? আচ্ছা টিউবারকুলোসিস। আমি বলি, আপনার যদি এক্সরেতে একটা সিঙ্গেল ক্যাভিটি থাকে, সিঙ্গেল ক্যাভিটি, একটা ক্যাভিটি, একদিকে লাঙে একটা ক্যাভিটি, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে 1 নাম্বার ডায়াগনোসিস টিউবারকুলোসিস। জি স্যার। বুঝতে পারছেন? আপনি জি, স্যার। টিউবারকুলোসিস না রেখে এটা অন্যায় হবে। সুতরাং 1 নম্বর হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে জি। আপনার অন্যান্য ডায়াগনোসিস গুলো আসবে। কিন্তু যদি মাল্টিপল ক্যাভিটি রিলেশন থাকে এবং বাইল্যাটারাল থাকে, তাহলে জি, স্যার। 1 নম্বর ডায়াগনোসিস হচ্ছে জিপিএ। আচ্ছা স্যার। জি স্যার, এটাই কনফিউশন ছিল স্যার। আরেকটা ছিল বোধহয় স্যার এয়ার ফ্লুইড লেভেল সহ স্যার। এয়ার ফ্লুইড লেভেল মানে ওখানে হয়তো পাস আছে আর কি, ও সেখানে আচ্ছা। হ্যাঁ সেখানে ক্যাভিটি রিলেশন তো আবার ইনফেক্টেড হতে পারে, সুতরাং জি, এটা স্যার। পাস আছে হয়তো, সেই জন্য এটা জি স্যার। স্যার এইটার ডিফারেনশিয়াল কি হতে পারে স্যার? স্যার সরি যদিও একটু ইররিলেভেন্ট হয়ে যায় স্যার, তবুও স্যার একটু না, যদি যদি আপনি এয়ার ফ্লুইড লেভেল থেকে, তার মানে লাং অ্যাবসেস, আপনি লাং অ্যাবসেস বলবেন, লাং অ্যাবসেসের সেখানে আবার মাল্টিপল কিনা। আবার মাল্টিপল একটা হলে জিনিস মনে রাখতে হবে যে স্ট্যাফিলোকক্কাল ইনফেকশনে কিন্তু মাল্টিপল লাং অ্যাবসেস হতে পারে, সুতরাং সেগুলো আপনার সবই আপনাকে মনে রাখতে হবে। মানে আমরা জিপিএ আলাপ করলাম বলে এগুলি সব জিপিএ এটা বলা ঠিক হবে না, কারণ এটা জিপিএ এর একটা ফিচার, তার মানে এই না যে ক্যাভিটি থাকলেই জিপিএ সবসময়। ক্যাভিটি জি, থাকলে জিপিএ হতে পারে, নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ডাক্তার মানস, আমাদের কিন্তু প্ল্যান আচ্ছা, ছিল যে স্যারকে যে আমি এক্সট্রেরও সিরিজ করাবো, দেখা যাক জি, স্যার। ভবিষ্যতে এটাও করাই ফেলতে পারি, কারণ স্যারের কিন্তু ইনশাআল্লাহ। মানে আমরা যারা এটা স্যার ব্লেসিংস, মানে স্যারের হচ্ছে ব্লেসিংস আমাদের জন্য যে এটা একটা স্যার ব্লেসিং সবই করতে পারে, মানে ইসিজি থেকে শুরু করে ভাস্কুলাইটিস, এসিড বেস, হয়তো ভবিষ্যতে স্যারকে তো বলা যায় না, চেস্ট এক্সরেও করাতে পারি, জি স্যার। মানে কিছু জিনিস আসলে থাকে গিফটেড। আমি একটু রিকোয়েস্ট করি, আপনাদের যে কমেন্ট গুলো বিশেষ করে সেগুলো একটু স্যার এটা হাবিবা, তুমি গ্রুপে রেকর্ড করে রাখবা হাবিবা, তুমি সব কমেন্ট এবং এগুলো করে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না কমেন্ট গুলো গ্রুপে দিয়ে, তাহলে আমি দেখতে পারবো। স্যার সব কমেন্ট গ্রুপে দিলে আপনি এনকারেজিং কমেন্ট হতাশ হয়ে যাবেন। না কোশ্চেন না, স্যার আপনাকে আমরা মেইল করে পাঠিয়ে দিব, আপনি ইটালিতে বসে হ্যাঁ মাঝে মাঝে ফ্রি টাইমে বসে বসে পড়েন স্যার, আপনাকে মেইল করে দিব স্যার, সব আপনাকে সব মেইল করে দিয়ে দেওয়া হবে। না এটা হবে কি স্যার, আপনি বুকলেট যেটাতে এ করবেন, আপনি যদি মনে করেন যে এখান থেকে কিছু আপনাকে অ্যাড করা দরকার, আপনি আপনার মতো করে নিয়েন স্যার। আপনাকে আমরা স্যার সব একসাথে পাঠিয়ে দিব স্যার, সব কমেন্ট কোশ্চেন। আপনি স্যার তাহলে যেটা আপনি বইয়ে যদি মনে করেন যে আরো কিছু অ্যাড করা দরকার, আপনি অ্যাড করে নিয়েন স্যার, ওইটা ভালো হবে। আর 2-3টা নিব, কারণ আমরা শেষ করতে পারবো না আসলে। শহীদুল ইসলাম ভুইয়া, আপনাকে অ্যালাউ করলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার থ্যাংক ইউ। আসলে ভাস্কুলাইটিস মানে খুবই একটা কমপ্লিকেটেড, সবসময় পড়ি বাট ভুলে যাই। খুবই উপকার হলো স্যার কালকের এবং আজকের ক্লাসটা। স্যার আমার একটা মানে কোশ্চেন, সেটা হচ্ছে স্যার আমরা নরমালি ইজিপি স্পেশালি আর কি, যখন রেসপিরেটরি সিম্পটম বা অ্যাজমা লাইক সিম্পটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা তো ইনভেরিয়েবলি স্যার বিশেষ করে লিউকোট্রাইন রিসেপ্টর ইনহিবিটর যেটা মন্টেলুকাস প্রেসক্রাইব করে থাকি।
তো নর্মালি তো স্যার ইজিপিএ যদি পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাজমা ট্রিটমেন্টের রেসপন্স করার কথা না স্যার। আইদার যদি সিম্পলি পেশেন্ট অ্যাজমা লাইক সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে, আমরা যদি লিউকোট্রাইন মন্টেলুকাস প্রেসক্রাইব করি সেই ক্ষেত্রে স্যার পেশেন্টের মানে মন্টেলুকাস অ্যাসোসিয়েটেড। আমি প্রথমে একটা বলেনি মন্টেলুকাসে কোনো রোল আছে অ্যাজমা ট্রিটমেন্টে, এটা কিন্তু প্রমাণিত না। এটা এবং এটা মন্টেলুকাস প্রেসক্রাইব করার কোনো মানে আছে কিনা অ্যাজমায়, এটা এই অ্যাজমাতে এখন কিন্তু আপনার যে অ্যাজমা যে নতুন যে গাইডলাইন আসছে, আপনি এটা গাইডলাইনটা পড়ছেন কিনা আমি জানি না, এটা যদি না পড়ে থাকেন পড়েন, ওখানে স্পষ্ট লেখা আছে মন্টেলুকাস শুড নট বি প্রেসক্রাইব অ্যাজ এ ট্রিটমেন্ট, অ্যাজ এ আপনার সাপ্রেসিভ ট্রিটমেন্ট ফর অ্যাজমা। সুতরাং আপনার মন্টেলুকাস অ্যাজমা ট্রিটমেন্টের কোনো রোলই নাই। এটা কেন মানুষ বাংলাদেশের মানুষ এত লিখেন সেটাও আমি জানি না, সেটার কোনো মানেও নাই। মানে অনেকটা ওই যে আপনার গ্যাসের ওষুধের মতন, ঘাসে বলে এখন স্যার কাশিতে অ্যাডেড ট্রিটমেন্ট হয়ে গেছে স্যার মন্টেলুকাস। স্যার সাধারণত সর্দি কাশি হইলে স্যার মন্টেলুকাস দিয়ে দেন, সেক্ষেত্রে স্যার মন্টেলুকাস দিয়েন না। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম প্লিজ এটা দিয়েন না। এইটার কোনো রোল আছে কোথাও, এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এবং অ্যাজমাতে কোনো রোল আছে এটা কিন্তু এখন কিন্তু অ্যাজমাতে অ্যাজমার গাইডলাইনে বলা হয়েছে ইট শুড নট বি প্রেসক্রাইবড। আচ্ছা যাই হোক, আপনার কোশ্চেনটা কি ছিল ইজিপিএতে আপনার বুঝতে হবে ইজিপিএ মানে অ্যাজমার হইলে ইজিপিএ। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার মন্টেলুকাস দিলে স্যার পেশেন্ট ইজিপি এর ফিচার নিয়ে স্যার প্রেজেন্ট করতে পারে কিনা স্যার, এরকম একটা স্টাডি আগে একবার দেখছিলাম, এটার স্যার এভিডেন্সটা কতটুকু আমি জানি না। মন্টেলুকাসের জন্য ইজিপি হবে, মন্টেলুকাসের জন্য ইজিপি কেন হবে? ইজিপি হলে ইজিপি, সেটা তো তার এই যে প্রথম থেকে ইসোরিফিলের কাউন্টের সঙ্গে স্যার কিছু একটা ছিল, এই জন্য মনে হয় এটা আসছে। ওকে, থ্যাংক ইউ ডক্টর শহীদুল ইসলাম ভুইয়া। বাট আপনি একটা ভালো একটা জিনিস স্যার আরেকটা জিনিস একটু ছোট স্যার, আমি জাস্ট শুধু বলছিলাম রিল্যাপস কেসের ক্ষেত্রে স্যার আমরা যখন ট্রিটমেন্ট বন্ধ করব ফলো আপে 18 মাস বা 24 মাস বা 3 বছর রিল্যাপস যদি হয় স্যার, সেক্ষেত্রে স্যার আমরা স্টেরয়েডের ডোজটা আবার ফুল ডোজে প্রথম থেকে শুরু করব নাকি স্যার আবার ফুল ডোজে প্রথম থেকে শুরু করবেন? ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার ভালোই লাগতেছে কোশ্চেন নিতে, কারণ এটা তো হয় কি স্যার একটা ক্লাসরুম ফ্লেভারটা আসে। ডাইরেক্ট ইন্টারেক্টিভ কোশ্চেন আমি তো ক্লাসে রাইট এক্স্যাক্টলি। আর স্যার আমার কাছে মানে ইন্টারেকশন না হলে স্যার ওইসব সেশন করে স্যার তো খামাখা আপনারও কষ্ট আমাদেরও কষ্ট। ওকে ইব্রাহিম খলিল, তুমি তো কোশ্চেন হাজার খানেক করছো, এখন একটা করো, খুব প্রাসঙ্গিক কোশ্চেন করো। জি আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হলো ক্রায়োগ্লোবিনেমিয়া নিয়ে, যে স্যার ক্লিনিক্যালি ক্রায়োগ্লোবিনিয়া যে 3 ধরনের ক্রায়োগ্লোবিনিয়া আছে, এগুলো ক্লিনিক্যালি কি ডিফারেন্ট ম্যানিফেস্টেশন হতে পারে কিনা, আর যদি আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার কোনো দরকার আছে কিনা, কারণ এগুলোকে ডিফারেন্সিয়েট করে ট্রিটমেন্ট কি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেবো না সেম ট্রিটমেন্ট? মানে ক্রায়োগ্লোবুলিনেমিয়া ট্রিটমেন্ট কিন্তু আমি বলি নাই, আমি বলছি ক্রায়োগ্লোবুলারিক ভাস্কুলাইটিসের ট্রিটমেন্ট। ক্রায়োগ্লোবুলিনেমিয়া মনোক্লোনাল পলিক্লোনাল হতে পারে, মনোক্লোনাল হতে পারে, পলিক্লোনাল হতে পারে। সুতরাং মনোক্লোনাল পলিক্লোনাল দুটাতেই আপনার ভাস্কুলাইটিস হতে পারে। ভাস্কুলাইটিস হলে কিভাবে ট্রিট করবে সেটা, ক্রায়োগ্লোবুলিনেমিয়া ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো আপনার এটা ভাস্কুলাইটিসের জন্য আলাদা করার প্রয়োজন নাই, কিন্তু আপনার হয়তো কি টাইপের ক্রায়োগ্লোবুলিনেমিয়া বোঝার জন্য আপনি আলাদা করবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি লাস্ট কোশ্চেন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে ইব্রাহিম খলিল, থ্যাংক ইউ স্যার। লাস্ট কোশ্চেন নিয়ে আমি শেষ করি স্যার। ডক্টর মুক্তাদিরুল হক শুভ, আজকের লাস্ট কোশ্চেন। স্যার সালাম স্যার। স্যার থ্যাংক ইউ ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্টেশন স্যার। স্যার আসলে টপিক থেকে স্যার সেরকম কোশ্চেন নাই স্যার, আমার যেটা জানার স্যার সেটা হলো যে আপনি বলছিলেন স্যার যে যখন কোনো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট অ্যাজমা আমরা দেখবো সেক্ষেত্রে স্যার আমাদের একটা সন্দেহ থাকে স্যার এটা ইজিপিএ কিনা। স্যার আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এই অ্যাজমা যেটা আমরা এনকাউন্টার করি ইজিপিএ তে, এটা স্যার ওই আমরা যে টেস্ট গুলা করি ব্রঙ্কোডাইলেটর চ্যালেঞ্জ টেস্ট বা ফল আফটার এক্সারসাইজ বা স্যার ডায়গোনাল ভেরিয়েশন এগুলো শো করে কিনা স্যার, এটা আমার একটা প্রশ্ন স্যার। আর সেকেন্ড যেটা প্রশ্ন স্যার সেটা হলো যে স্যার আপনি বলেছেন যে 18 to 24 মান্থস আমরা স্যার ট্রিটমেন্টের স্যার ইয়ে করবো স্যার, মেইনটেনেন্সটা করবো স্যার। সেক্ষেত্রে স্যার ডিউরেশন অফ ফলো আপটা কতদিন পর পর হবে এবং এই ক্ষেত্রে আমরা কি কি প্যারামিটার গুলো চেক করবো স্যার? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে ইজিপিএ নিয়ে। ইজিপিএ তে আপনার ওই ব্রঙ্কোডাইলেটর চ্যালেঞ্জ টেস্ট দিলে কিছু চেঞ্জ হবে, কোনো সন্দেহ নাই। ডায়াগোনাল ভেরিয়েশন থাকে আপনার অ্যাজমার, এটা সাধারণ মানে অ্যাপারেন্টলি সাধারণ অ্যাজমার মতো মনে হয়, কিন্তু চিকিৎসা দিলে দেখা যায় যে পেশেন্টের খুব একটা পেশেন্ট খুব একটা রেসপন্ড করছে না, রেসপন্স ইজ পুয়ার, সেটা দেখা যায়, তখন আপনি সন্দেহ করতে পারেন। তবে একটা জিনিস বুঝতে হবে, ইফ ইট ইজ ভাস্কুলাইটিস পেশেন্ট উইল হ্যাভ আদার ফিচার্স অ্যাজ ওয়েল, এবং সেখানে যে একটা হচ্ছে মার্কড ইসোনোফিলিয়া থাকবে,
কিন্তু আপনার এই নর্মাল অ্যাজমাতে ইসোনোফিলিয়া থাকে, কিন্তু ওরকম ইসোনোফিলিয়া না, মার্কড ইসোনোফিলিয়া থাকে না, অল্প ইসোনোফিলিয়া থাকে। হ্যাঁ, সুতরাং আপনার ট্রপিক্যাল পালমারি ইসোনোফিলিয়াতে প্রচুর ইসোনোফিলিয়া থাকে, সেটা কিন্তু আলাদা অসুখ, বুঝতে পারছেন? সুতরাং ওইটা হলো অন্য জিনিস। কিন্তু এমনি যে নর্মাল যে অ্যাজমা আমরা যেগুলো দেখি, অ্যাটোপিক অ্যাজমা, সেখানে কিন্তু ইসোনোফিলিয়া থাকে, কিন্তু এত বেশি থাকে না। এবং আপনি যদি মার্কড ইসোনোফিলিয়া পান, মোর দেন 1000 ইসোনোফিলস, সেই ধরনের ইসোনোফিলিয়া পান, এবং অ্যাজমা ইজ নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, অ্যান্ড ইউ শুড লুক ফর আদার ফিচার্স অফ ভাস্কুলাইটিস। পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল পেরিফেরাল নিউরোপ্যাথি আছে কিনা, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা, পেশেন্টের অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, তখন আপনি ইউ গো অন এন্ড ডায়াগনোজ দিস কেস অ্যাজ ইজিপি। সুতরাং শুধুমাত্র অ্যাজমাতে ট্রিটমেন্টে রেসপন্ড করলো না, আর আপনি সঙ্গে সঙ্গে ইজিপি ডায়াগনোসিস করলেন, সেটা ঠিক হচ্ছে না। প্লাস ইউ উইল অলসো গো ফর এমপি অঙ্কা, PR3 অঙ্কা, সেগুলো করবেন, তারপরে না আপনি ডায়াগনোসিস করবেন। জি স্যার, জি স্যার। স্যার ওই আর সেকেন্ড কোশ্চেন স্যার, যে ওই সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সরি আপনি কি জানো, স্যার ফলো আপ ডিউরেশনটা কি হবে? ফলো আপ তো ব্যাপার হচ্ছে যে আপনি তো পেশেন্টটাকে ফ্রিকোয়েন্টলি দেখবেন, আপনি কত ফ্রিকোয়েন্টলি দেখবেন এটা ডিপেন্ড করে পেশেন্টের ইনিশিয়াল প্রেজেন্টেশন এবং ইনিশিয়াল ইনভলভমেন্ট কেমন ছিল তার উপর। যদি পেশেন্টের মাইল্ড ইনভলভমেন্ট থেকে থাকে তাহলে আপনার বেশি ফ্রিকোয়েন্টলি দেখা দরকার নাই, কিন্তু যদি সিভিয়ার ইনভলভমেন্ট থেকে থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল অনেক বেশি, সেক্ষেত্রে আপনার হয়তো একটু ফ্রিকোয়েন্টলি আপনাকে ইয়ে করতে হবে, ফলো আপ করতে হবে। আমার মনে হয় যে সিভিয়ার ইনভলভমেন্ট থাকলে প্রথমে মান্থলি ইনিশিয়ালি, তারপরে এভরি 3 to 6 মান্থস আপনি ফলো আপ করতে পারেন, এটা এক নম্বর। আর রিল্যাপস হচ্ছে কিনা বোঝার উপায় তো আমি বলেছি আগেও, যে সিমটমস যে ফিচারগুলোর জন্য প্রেজেন্ট করছিল সেগুলো আবার ফিরে আসবে। স্পেশালি যেটা হবে যে আপনার দেখবেন যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, আপনার এই ESR/CRP বেড়ে যাচ্ছে, তারপরে আপনার ইউরিনে প্রোটিনুরিয়া, আরবিসি কাস্ট এগুলো রিঅ্যাপিয়ার করছে, সেগুলো দেখে আপনি বুঝতে পারেন যে পেশেন্টের রিল্যাপস হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জান্নাতুল ফেরদৌস, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যদি জি স্যার প্লিজ স্যার, আমি স্যার জি থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে আমার স্যার শর্ট কেসে স্যার ওই যে ফেজ এ বা ফেজ বি তে FCPS স্যার শর্ট কেসে স্যার ওই যে পারপুরার কোনো কেস থাকলে স্যার এটা দিয়ে দেয় স্যার, এটা ইনভ্যারিবিলি। তো সেই ক্ষেত্রে স্যার একটা পারপুরা স্যার আমরা যখন শর্ট কেসে থাকে তখন স্যার আমরা ফার্স্টে পালপেট করি, যদি স্যার পালপেবল পাই তাহলে আমরা স্যার ভাস্কুলাইটিস চিন্তা করি স্যার, মানে ভাস্কুলাইটিক র্যাশ বা ভাস্কুলাইটিক পারপুরা। তো সেই ক্ষেত্রে স্যার আমরা সেকেন্ডারি কজ গুলো আমরা মানে কোশ্চেন ইনস্ট্রাকশন তো স্যার থাকে এভাবে স্যার, সি দ্য পেশেন্ট এন্ড ডু দ্য রিলেভেন্ট। তো তখন স্যার আমরা ওই পেশেন্টের ওরাল আলসার আছে কিনা, বাটারফ্লাই র্যাশ আছে কিনা, জয়েন্ট পেন আছে কিনা, এগুলো স্যার রিলেভেন্ট হিসেবে দেখি। কিন্তু স্যার যদি সেকেন্ডারি না হয়, সেটা প্রাইমারি কজে হয়, সেক্ষেত্রে স্যার আমরা রিলেভেন্টে কি কি দেখতে পারি স্যার? মানে যদি ইনস্ট্রাকশন থাকে সি দ্য পেশেন্ট এন্ড ডু দ্য রিলেভেন্ট। হ্যাঁ, মানে এটা তো ডেফিনেটলি কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই পেশেন্টটাকে দেওয়া হয়। পেশেন্টটা কিছু একটা আছে, কিছু একটা ফিচার আছে যেটা আপনি খুঁজলে পাবেন, হ্যাঁ, সেটা নিয়ে দেওয়া হয়। তা এখন আমি জানি না কি কেস দিছে, সেটার উপর ডিপেন্ড করে। তবে পারপুরা পাওয়া গেলে প্রথম কাজ হচ্ছে আপনার দেখা পারপুরাটা কোথায়, কোন কোন জায়গায় ইনভলভমেন্ট, এটা কি শুধু পায়ে, কিংবা এটা বাটকে, কিংবা হাতে, কিংবা সমস্ত শরীরে, সেটার উপর সেটা একটা ব্যাপার। দেখবেন পারপুরা কোথায়। তারপর হচ্ছে আপনি পালপেট করলেন, দেখেন যে এটা কি পালপেবল কিনা পারপুরাটা। তারপরে এটা প্রেসারে ব্লাঞ্চ করে কিনা সেগুলো দেখলেন। আচ্ছা, দেখার পরে তারপরে আপনি ইউ গো এন্ড লুক ফর দ্য রেলিভেন্টের মধ্যে দেখবেন যে আর কোথাও কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, কারণ হতে পারে এটা থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, আমি জানি না এখন কি কেস দিয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। সুতরাং আপনাকে দেখতে হবে আর কোথাও কোনো কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা থ্রোম্বোসাইটোপেনিয়ার জন্য, যেমন গাম থেকে গাম ব্লিডিং হতে পারে, সেই ধরনের কোনো ফিচার আছে কিনা, কিংবা অন্য কোনো শরীরে অন্য কোনো জায়গায় কোনো একাইমোসিস কিংবা অন্য কোনো এই ধরনের কোনো ব্লিডিং আছে কিনা, সেটা দেখবেন। তারপরে আপনি খুঁজতে পারেন যে আপনার যদি মনে হয় যে এটা ভাস্কুলাইটিস, তখন আপনি ফিচার্স অফ ভাস্কুলাইটিস আছে কিনা, যেমন রিচ ড্রপ, ফুড ড্রপ আছে কিনা, অন্য কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা, সেগুলো দেখবেন। তারপরে জয়েন্ট পেইন আছে কিনা, আর্থ্রাইটিস আছে কিনা, হ্যাঁ সেই ধরনের সেগুলো দেখবেন। তারপরে
এমনি কোনো ইভিডেন্ট কোনো ফিচার পেশেন্টকে দেখেই হয়তো অনেক ফিচার হবে মনে হতে পারে যে দেখে বোঝা যাচ্ছে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, সুতরাং তখন তো আর আপনি দেখবেন যে কোনো ডিফর্মিটি আছে কিনা। সুতরাং এটা তো আসলে ব্যাপক ব্যাপার। তো আপনাকে প্রথমে একটা ভিজুয়াল ইন্সপেকশন করে আপনাকে ধারণা করতে হবে যে কি ধরনের কেস এটা হতে পারে, তারপরে আপনি সেভাবে আগান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। গুলো স্যার ডিজিটাল গ্যাংগ্রিন করতে পারে স্যার। হ্যাঁ, ভাস্কুলার ডিজিটাল গ্যাংগ্রিন তো করেই। করতেই ভাস্কুলার পারে। একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ডিজিটাল গ্যাংগ্রিন। জি স্যার, জি স্যার। এটা মহাসমুদ্র, মানে স্যার করতে পারে না এমন কিছু নাই। ইট ক্যান ইনভলভ অল দ্য সিস্টেম। না কিন্তু না ঠিক আছে, মহাসমুদ্র, কিন্তু সমুদ্রের মধ্যে আমাদের কিছু ল্যাম্পপোস্ট দিতে হবে, নাহলে আমরা কেমনে খুঁজে বের করবো? সেই ল্যাম্পপোস্ট গুলোই আমি দেওয়ার চেষ্টা করছি যে সমুদ্র ঠিক আছে, কিন্তু আপনি এই জিনিসগুলো দেখে দেখে বুঝবেন যে আমি এদিকে এদিকে। তবে আশা করি স্যার বুকলেটটা যখন পাবে এবং এটা যখন একটু গো থ্রু করতে পারবে, তখন আমার মনে হয় যে ইট উইল বি ভেরি সিম্পলিফাইড। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দুদিনে প্রায় আমরা বলতে পারি যে আমি আসলে তো এই ভাস্কুলাইটিস প্রেজেন্টেশনটা তৈরি করার আগে আমি অনেকগুলো বই পড়ছি, হ্যাঁ, যত বই অ্যাভেলেবল বুক জয় আছে। টু বি অনেস্ট, আমি একটা কথা বলি, কোনো বইতে ভাস্কুলাইটিস কেন জানি খুব সাজায় গোছায় লেখা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, যেটা কাজটা আমি চেষ্টা করছি করার আর কি, জানি না কতটা সাকসেসফুল হয়েছে। আমি চেষ্টা করছি যতটুকু ইনফরমেশন একটা স্টুডেন্টের জানা দরকার ফর এক্সামস অ্যান্ড ফর ক্লিনিক্যাল ইউজ, সেই ইনফরমেশন গুলোকে একটা কম্পাইল করা আর কি, যাতে যাতে এই কেউ এই জিনিসটা পড়লে সে ইয়ে করতে পারে, সে ডায়াগনোসিস করতে পারে এবং সে ট্রিট করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার অডিয়েন্স। বেসিক্যালি অডিয়েন্সের জন্য আসলে আমাদের সেশনটা তো সুন্দর হয়েছে, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং এগেইন। আর আমরা তো ইনশাআল্লাহ আমরা তো বলছি এবং কথা দিছি যে আমরা বুকলেটটা পাবলিশ করবো এবং এটা পাবলিকেশন সেরেমনিও করব। ওই দিন আমরা ভাস্কুলাইটিস নিয়ে আবারও ঘন্টা দুয়েক আলাপ আলোচনা করবো, কারণ আমরা 2 দিনে 4 ঘন্টা অলমোস্ট একটা টপিকের উপরে আমরা কথা বলছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, স্যারের যে অসাধারণ এফোর্ট। আর আমাদের তো সত্যি কথা আপনারা সবাই জানেন বিডি ফিজিশিয়ানস, যে আমাদের আসলে এখন পর্যন্ত 700+ সেশন আমরা করলেও আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো স্যারকে 4 আনা পয়সাও দিই নেই, নেভার এভার। মানে আমরা কোনো রকম ইভেন কোনো গিফটও দিই নেই। আসেন না যে স্যাররা তো কষ্ট করে সেশন নিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা কষ্ট করতেছেন, ওই যে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ছাড়া আসলে কিছুই দেওয়া হয়নি। এভাবে আমরা চলতেছি, কারণ আপনারা আবার আমার মাঝে মাঝে খুব এ লাগে কি, আপনারা ফেসবুকে মাঝে মাঝে অনেক লেখালেখি করে ফেলেন অনেক স্যারদেরকে নিয়ে, অনেক সিনিয়রদেরকে নিয়ে। তো আমি যখন, কারণ আমি তো আসলে পার্সোনালি গত 4 বছর ধরে স্যারদের সাথে মিশতেছি, দেখতেছি, এবং তারা যে কি পরিমাণ আন্তরিক, কি পরিমাণ ডেডিকেটেড, ডিভোটেড, তারা যে শেখানোর জন্য কতটা মানে উদ্গ্রীব। এবং আসলে এই জন্য আপনারা যখন লিখে যখন ফেলেন অনেক কিছু, আসলে আপনি অনেক কিছু বুঝেন না, অনেক হিসাব না করলে মনে করলেন একটা লিখে দিলাম, বিশাল কিছু হয়ে গেল। সো আমার আসলে এটাই মানে অ্যাচিভমেন্ট যে আমাদের এই স্যাররা আছে এবং তারা এখন পর্যন্ত যে পরিমাণ মানে শিখাতে চান, এটা আনবিলিভেবল এভরিওয়ান। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং আপনি যদি স্যার লাস্টে কোনো কনক্লুডিং ওয়ার্ড বলতে চান, আপনি বলে স্যার শেষ করতে পারেন। না, কনক্লুডিং ওয়ার্ড আমার কিছু নেই। যদি আমার কথা হচ্ছে যে আমি সবসময় আই লাভ টিচিং, সেজন্য আমি টিচিং এর ব্যাপারে আমি কখনো ইয়ে করি না, কখনোই আমি আই নেভার সে নো। আমাকে কেউ কোনো জায়গায় ক্লাস নিতে বললে আমি আজ পর্যন্ত নো বলি নাই, এবং আমি চেষ্টা করেছি, এবং আমি চেষ্টা করি যে যাতে সবাই উপকৃত হয় এবং ব্যাপারটাকে সহজ করে বলার। আমি চিন্তা করি যে আমি যখন এই ক্লাসটা তৈরি করি, আমি চিন্তা করি আমি যদি কিছু না জানতাম তাহলে আমি কি বললে আমি বুঝতে পারতাম। এইভাবে চিন্তা করে আমি এই জিনিসটাকে তৈরি করি, এবং তাতে আমার মনে হয় অন্যদের বুঝতে সুবিধা হয়। এবং সেই জন্য তো আমি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব, এবং আই উইল বি ভেরি হ্যাপি and I will be very happy to teach, keep on teaching as long as I can. So thank you very much sir, thank you very much. হাবিবা লাইভটা ক্লোজ করে দাও, হাবিবা ফেসবুক লাইভটা ক্লোজ করো।